Thank you everyone for attending today's class, for your patience and attention. I do welcome you all. As I have already introduced myself, I am Arindam Ghosh, an assistant professor in the Department of English, Krishna Chandra College, Hatampur, Birbhum, a college affiliated under the University of Bardhaman. So thank you everyone. In today's class, we will actually talk about translation studies. We are actually continuing translation studies, and this is our third class on translation studies. We have already taken two introductory classes, one on the basic introduction and another on the very basic concepts of translation, like what is translation, like for example, what is equivalence, what is source language, what is target language, and what are the various basic kinds of translation, like intralingual translation, interlingual translation, and intersemiotic translation. এই তিনটে জিনিস আমি পড়িয়ে দিয়েছি এবং তার সঙ্গে সঙ্গে বেসিক কনসেপ্টগুলো তোমাদেরকে বলে দিয়েছি। আজকে আমরা স্কুলস অফ ট্রান্সলেশন, কত ধরনের ট্রান্সলেশন হয় তার দিকে যাব। কত ধরনের স্কুলস অফ ট্রান্সলেশন হয়, বিভিন্ন ট্রান্সলেশন সম্পর্কে যে তত্ত্ব রয়েছে, সেই তত্ত্বের যে বিভিন্ন চিন্তাধারা, ভেরিয়াস থট স্ট্রিমস অফ ট্রান্সলেশন, চিন্তা প্রবাহ যে রয়েছে ট্রান্সলেশনে, কত রকমের ট্রান্সলেশনকে ভাগ করা যায়, সেই দিকে আমরা আলোচনা করব। তার আগে আমি আরেকবার মনে করিয়ে দিই কাকে ইন্ট্রালিঙ্গুয়াল ট্রান্সলেশন বলে, কাকে ইন্টারলিঙ্গুয়াল ট্রান্সলেশন বলে, আর কাকে ইন্টারসেমিওটিক ট্রান্সলেশন বলে। আগের দিন আমার সঙ্গে যারা যারা ক্লাসে ছিলে একবার প্লিজ আমাকে মনে করিয়ে দাও, what is intralingual translation? Intralingual translation মানে কি? Anyone in the class? Intralingual translation. What is intra? What is the meaning of the Latin prefix intra? Intra মানে কি? বলা উচিত intra and inter. Intra মানে কি? The same language. Yes. So intralingual actually translation means translation within the same language. আমি আগের ক্লাসে বলেছিলাম about the meaning of the intralingual. Intra মানে the word intra. এক second. Intralingual translation. What is the meaning of the word intra? Intra মানে within, কোনো কিছুর ভিতরে যদি খেলা হয়, কোনো কিছুর ভিতরে যদি কোনো কম্পিটিশন হয়, তাকে বলা হয় ইন্ট্রা। ফর এক্সাম্পল, ইন্ট্রা কলেজ কম্পিটিশন মানে কম্পিটিশন উইদিন দ্য কলেজ, যেখানে আমি এক্সাম্পল দিচ্ছি, যেখানে ধরা যাক অগ্নিশ্বর খেলবে অরিজিতের সঙ্গে, যেখানে অর্পিতা খেলবে বিশাখার সঙ্গে, কলেজের মধ্যে কম্পিটিশন, তাকে বলা হয় ইন্ট্রালিঙ্গুয়াল ট্রান্সলেশন। কোনো একটা ল্যাঙ্গুয়েজের সেই বাংলা থেকে বাংলাতে ট্রান্সলেশন। কিরকম ভাবে তোমরা বলো স্যার এটা কিভাবে সম্ভব? অবশ্যই সম্ভব। ধরা যাক 18th century বাংলা, which is completely different from today's 21st century বাংলা। মধুসূদন দত্তের সেই কঠিন বাংলা এখনকার বাংলার থেকে সম্পূর্ণ আলাদা। সেই মধুসূদন দত্তের রেখমা দাসের মনে, সেই কবিতার যদি আমি ট্রান্সলেশন বর্তমান ল্যাঙ্গুয়েজে করি, দ্যাট উইল বি কমপ্লিটলি ডিফারেন্ট। সাধু থেকে চলিত, চলিত থেকে সাধু, এই যে একটা ভাষার ভিতরের যে ট্রান্সলেশন, তাকে বলা হচ্ছে intralingual translation. So basically intralingual translation means rewording, শব্দগুলোর পরিবর্তন, translation within the same language including rewording and paraphrasing. For example, তোমরা যখন কোন একটা ডক্টর এসেনের বই পড়ো, ম্যাকবেথের প্যারাফ্রেজ, তখন একদিকের পাতায় থাকে ম্যাকবেথের 16th century শেক্সপিয়ারিয়ান ল্যাঙ্গুয়েজ, একটা পোয়েটিক ল্যাঙ্গুয়েজ, অন্যদিকে প্রোজে ট্রান্সলেট করা সেই একই ল্যাঙ্গুয়েজ তোমরা পড়ছো। এটাকে বলা হয় intralingual translation. It's a kind of interpretation of the verbal signs by means of other signs in the same language. একটা নির্দিষ্ট ভাষার চিহ্নকে অন্য চিহ্ন দ্বারা, এই সাইন মানে কি আমি বারবার বলেছি, ল্যাঙ্গুয়েজ ইজ বেসিক্যালি আ সাইন সিস্টেম। ভাষা কিছুই নয়, চিহ্ন বিজ্ঞান।
এই যে তোমরা ব্যাট মানে ব্যাটকে বোঝাও, বটল বলতে বটলকেই বোঝাও, এই যে একটা নির্দিষ্ট শব্দের বিনিময়ে তোমরা একটা চিহ্নকেই বোঝাও। এই একটা চিহ্ন দিয়ে আর একটা চিহ্নের যদি আমি রিপ্লেসমেন্ট করি, যদি তাকে একটা চিহ্নের বদলে অন্য একটা চিহ্ন বসিয়ে দিই, তাকে বলা হবে ইন্ট্রালিঙ্গুয়াল ট্রান্সলেশন। ক্লিয়ার হয়েছে? বলো ক্লিয়ার হয়েছে কিনা, বলো ক্লিয়ার হয়েছে কিনা? হ্যাঁ স্যার। বেশ। Then here comes interlingual translation. আমরা ইন্টার কলেজ কম্পিটিশন বলতে কি বোঝাই? What is the meaning of the inter college competition? বলো। একটা কলেজের সঙ্গে আরেকটা কলেজের। রাইট, absolutely. Interlingual মানে হচ্ছে যখন playing between two different entity, উইদিন নয়, সম্পূর্ণ দুটো আলাদা জিনিসের মধ্যে যখন খেলা হয়। এই ইন্ট্রা শব্দের বাংলা আমরা ইউজ করি আন্ত, আদন্তের নয় তয়ে বিসর্গ, আন্ত কলেজ আন্ত মহাবিদ্যালয় কম্পিটিশন মানে কি একটা মহাবিদ্যালয়ের ভিতরে, একটা হচ্ছে আন্তর আদন্তের নয় তয়ে রেফ, মনে থাকবে। ইন্টার খুবই বিখ্যাত, ইন্টারন্যাশনাল ম্যাচ, দুটো নেশনের মধ্যে খেলা হচ্ছে, আন্তর্জাতিক খেলা। সো দিস ইজ নট উইদিন, দিস ইজ আউটসাইড। এই ইন্টারলিঙ্গুয়াল ট্রান্সলেশনটা কি আমরা সাধারণভাবে প্রপার ট্রান্সলেশন বলি। অনুবাদ বলতে আমরা যাকে বুঝি সেটা হচ্ছে ইন্টারলিঙ্গুয়াল ট্রান্সলেশন, মনে থাকবে। Interlingual translation is translation proper. This is what we generally understand by the term translating from one language to the another. বাংলা থেকে ইংরেজিতে রবীন্দ্রনাথের বাংলা গীতাঞ্জলিকে আমি ইংরেজি গীতাঞ্জলিতে ট্রান্সলেট করছি, একই রকম ভাবে মানিক বন্দ্যোপাধ্যায়ের উপায় গল্পটাকে আমি ট্রান্সলেট করছি ফাইনাল সলিউশন। এই যে ইন্টারলিঙ্গুয়াল ট্রান্সলেশন, এটাকে তোমরা ট্র্যাডিশনাল ট্রান্সলেশন বলে ধরে নাও। অ্যান্ড ইন্টারপ্রিটেশন অফ ভার্বাল সাইন্স বাই মিনস অফ ভার্বাল সাইন্স ইন অ্যানাদার ল্যাঙ্গুয়েজ, অন্য ভাষায় আরেকটা ভার্বাল সাইন দিয়ে তাকে প্রতিস্থাপন করা, তাকে রিপ্লেস করা, দ্যাট ইজ ইন্টারলিঙ্গুয়াল ট্রান্সলেশন। বলো, am I clear? হ্যাঁ স্যার। এইবার আসছে ইন্টার সেমিওটিক ট্রান্সলেশন। হোয়াট ইজ সেমিওটিক? সেমিওটিক্স মানে চিহ্ন বিজ্ঞান, একটা চিহ্ন দিয়ে আর একটা চিহ্নকে রিপ্লেস করা। ইন্টার সেমিওটিক মানে যখন একটা যে চিহ্ন রয়েছে সেটা একটা ডিফারেন্ট চিহ্ন, তাকে অন্য আর একটা জনর থেকে, অন্য একটা জনর থেকে যখন তাকে রিপ্লেস করা হয়, অন্য কমপ্লিটলি ডিফারেন্ট সাইন সিস্টেম দিয়ে যখন রিপ্লেস করা হয়, তাকে ইন্টার সেমিওটিক ট্রান্সলেশন বলে। অনেক ক্ষেত্রে তাকে ট্রান্সমিউটেশন বলে, মানে সম্পূর্ণ বিবর্তন। তোমরা বলে স্যার এটা কি ঠিক বুঝতে পারছি না, আমি খুব সহজ এক্সাম্পল দিচ্ছি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী, it's a famous text written in the Bengali language about the life of rural Bengali family, অপু এবং দুর্গা, তাদের যে গ্রামীণ জীবন তাই নিয়ে পথের পাঁচালী, the song of the little road, তাই নিয়ে সত্যজিৎ রায় পরবর্তীকালে 1955 সালে একটা বিখ্যাত সিনেমা করেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী, যেটা পরবর্তীকালে সত্যজিৎ রায়কে অনেকেই মনে করেন যে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ডিরেক্টর, পৃথিবীর মধ্যে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ডিরেক্টর হিসেবে চিহ্নিত করে। এই যে একটা লেখার একটা লিখিত ভার্বাল সাইন থেকে আমি সেটাকে সিনেমায় রূপান্তরিত করছি, তাকে বলা হচ্ছে ইন্টার সেমিওটিক ট্রান্সলেশন। চিহ্নর যে মাধ্যমটা, ভার্বাল সাইনের যে মিডিয়ামটা, সেটারই পরিবর্তন হয়ে যাচ্ছে। আরো একটা খুব ইম্পর্টেন্ট এই ইন্টার সেমিওটিক ট্রান্সলেশনের এক্সাম্পল হচ্ছে মিউজিক্যাল নোটেশন। মিউজিক্যাল নোটেশন কেউ তোমরা জানো মিউজিক্যাল নোটেশন কি? যারা গান গাও তাদের জানা উচিত। যে সা রে গা মা পা ধা নি সা, তার যে ভেরিয়াস লিঙ্গুইস্টিক সাইন, তাকে যে বিভিন্ন চিহ্নের মাধ্যমে লেখা হয়, তাকে বলা হয় লিঙ্গুইস্টিক নোটেশন সিস্টেম। এই যে লিঙ্গুইস্টিক নোটেশন, এখান থেকে কি তৈরি হয়? এখান থেকে গান তৈরি হয়। এই গান যেটা স্বরনিক্ষেপ থেকে তৈরি হচ্ছে, যেটা স্বরের মাধ্যমে ভোকাল কর্ডস এর মাধ্যমে ক্রিয়েটেড হচ্ছে, তার সঙ্গে এই লিখিত সাইনের কোনো সম্পর্ক আছে? নেই। কিন্তু একটা মিডিয়াম থেকে আর একটা মিডিয়ামে ট্রান্সলেট হচ্ছে। ভালো মিউজিক নোটেশন লিখতে পারা মানেই সে খুব ভালো গাইতে পারবে, তার কোনো মানে নেই। ভালো সুরকাররা সব সময় ভালো গাইতে পারেন না। ফলে এই যে একটা ডিফারেন্ট মিডিয়াম থেকে আর একটা ডিফারেন্ট মিডিয়ামে, একটা ডিফারেন্ট সেমিওটিক্সে
একটা ডিফারেন্ট চিহ্নতে যে বদল হচ্ছে তাকে বলা হয় ইন্টারসেমিওটিক ট্রান্সলেশন। এক্সাম্পল, লিখিত নাটক থেকে পারফরমেন্সের নাটক ম্যাকবেথ which has been written by শেক্সপিয়ার, যেটা লেখা হচ্ছে সেখান থেকে শেক্সপিয়ারের 16th সেঞ্চুরিতে যে নাটকটা এলিজাবেথান স্টেজের মধ্যে ঘটছে, পরবর্তীকালে শিশির বাদুড়ি, আমাদের উৎপল দত্ত যে শেক্সপিয়ারের নাটককে বাংলাতে ট্রান্সলেট করছে বা বাংলার মঞ্চে মঞ্চস্থ করছে, একেবারে লিখিত পাতা থেকে রক্ত মাংসের বাংলা মঞ্চে উঠে আসছে বাংলার নাটক। এই যে ট্রান্সলেশন, এটাও তো এক ধরনের ট্রান্সলেশন, এটাও তো এক ধরনের অনুবাদ লিখিত থেকে একেবারে স্টেজের মধ্যে, এটাকে বলা হচ্ছে ইন্টারসেমিওটিক ট্রান্সলেশন। বলো, am I clear? Yes, sir. Yes, So, sir. intersemiotic translation is translation from one sign system to another sign system. It's a complete departure from that sign system. For example, playing music from notation. You are playing a piano from the musical notation. The notation is in the written form, and you are singing the music through your vocal cords. লেখা আছে সা রে গা মা পা, তুমি সেটা গাইছো সা রে। এই গাওয়ার যে ভঙ্গি সেটা নিশ্চিতভাবে লিখিত ভঙ্গির থেকে আলাদা। ফলে intersemiotic translation is an interpretation of the verbal signs by means of signs of the non-verbal sign system. অনেক ক্ষেত্রে ভার্বাল থেকে নন ভার্বালে যায়, কারণ ভার্বাল মানে যেটা রিটেন, আর নন ভার্বাল মানে যেটা রিটেন নয়, যেটা লিখিত আকারে নয়। নাটক আমি যে বললাম পারফরমেন্স, একই রকম ভাবে গান, সিনেমা, এগুলো কোনো ভার্বাল সাইনের মধ্যে অঙ্গীভূত নয়। বলো ক্লিয়ার কিনা? Clear, sir. Yes, sir. বেশ 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 বেশ। এবার আমরা চলে আসছি বিভিন্ন স্কুলস অফ থট ইন দ্য ট্রান্সলেশন স্টাডিজ। ট্রান্সলেশন স্টাডিজে যে বিভিন্ন স্কুলস অফ থট, সেই নিয়ে আমরা আলোচনা করব, যে বিভিন্ন যে ধারাগুলো, কত রকমের ট্রান্সলেশন হয়, ডিফারেন্ট কাইন্ডস অফ ট্রান্সলেশন, ডিফারেন্ট থিওরিজ অফ ট্রান্সলেশন, সেইগুলো নিয়ে আলোচনা করবো। আমরা প্রথমেই যে জিনিসটা নিয়ে আগের ক্লাসেও আলোচনা করেছি, আবার এই ক্লাসে অল্প আলোচনা করেছি, এই ক্লাসে অল্প আলোচনা করবো, পরে এটা নিয়ে আমরা আরো বড় করে ডিসকাস করব। দ্যাট ইজ ইকুইভ্যালেন্স ইন ট্রান্সলেশন। হোয়াট ইজ ইকুইভ্যালেন্স ইন ট্রান্সলেশন? বলো, ইকুইভ্যালেন্স কাকে বলে? আমি আগের ক্লাসে বলেছি, আরেকবার একটু বলে দাও আমাকে। স্যার, সমতা, মানে দুটো ল্যাঙ্গুয়েজের মধ্যে কতটা সমতা থাকছে ল্যাঙ্গুয়েজের রাইট, অ্যাবসলিউটলি। ট্রান্সলেশনের একটা অন্যতম বেসিক ফিচার আমরা বলতে পারি ইকুইভ্যালেন্স। ইকুইভ্যালেন্স মানে হচ্ছে যেটা আমাদের অর্পিতা বলল, সমতা। সমতা অর্থে একটা ভাষা থেকে আমি আর একটা ভাষায় ট্রান্সলেট করছি, তার মধ্যে কতটা সমানতা থাকছে। কিন্তু এই সমানতা রাখা বা এই হারমোনি রাখা কিন্তু is not an easy task. Why? Because when a word or phrase means exactly the same thing in both languages, we call it an equivalence. যখন একই একটা ধরা যাক শব্দ, ধরা যাক আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি, হি মানে সে, ধরা যাক আমি বলছি দে মানে তাহারা, এটা একদম এক্সাক্ট ওয়েতে ট্রান্সলেটেড হচ্ছে। কিন্তু অনেক সময় অনেক শব্দ থাকে যেটা এক্সাক্ট ওয়েতে ট্রান্সলেট করা সম্ভব নয়। And it's understandably one of the first things professional translators look for. প্রথমে একজন যে পেশাদার ট্রান্সলেটর, সে আগে এক্সাক্ট মানেই খোঁজে, কিন্তু অনেক সময় অনেক শব্দই এক্সাক্ট মানে খোঁজা পসিবল হয় না। ফর এক্সাম্পল, এটা তখনই খুবই মানে মুশকিল হবে যখন মানে সেই পার্টিকুলার সংস্কৃতিতে এমন একটা শব্দ রয়েছে যেটা অন্য সংস্কৃতিতে নেই, যেটা ব্রিটিশ সংস্কৃতিতে রয়েছে সেটা বাংলার সংস্কৃতিতে নেই। আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি, ধরা যাক আমি রবীন্দ্রনাথকে বারবার এক্সাম্পল হিসেবে টানি। কয়েকদিন আগে আমাদের দীপাবলি গেল। অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, সেই তো তোমার আলো। এই যে অন্ধকারের উৎস থেকে উৎসারিত আলো, it almost alludes to মা কালী, যে who represents the primal darkness, যিনি অন্ধকারকে রিপ্রেজেন্ট করে। কিন্তু এই অন্ধকারের উৎসবেই আমরা দীপাবলিতে মাটি, আমরা সব থেকে বেশি সেই সময় বাজি পোড়াই, আমাদের আলোর উৎসবে পরিণত হয়। কেন? কারণ অন্ধকার না থাকলে আলোর জন্ম কোনোদিন সম্ভব হয় না। আমরা তখনই
আলোর ইম্পর্টেন্স সম্পর্কে অবহিত হই যখন আমাদের চারপাশে অন্ধকার থাকে, রাত্রি হলেই আমাদের মনে হয় কখন এই রাতটা কাটবে, তবেই দিনের আলোর জন্য আমরা অপেক্ষা করি। ফলে এই যে ট্রানজিশন ফ্রম দ্য ডার্কনেস টু দ্য লাইট, অন্ধকারের উৎস থেকে উৎসারিত আলো, এই যে কবিতার মধ্যে দিয়ে একটা ভাবকে প্রকাশ করা, এটা কোনোদিনও খুব সহজে ইংলিশ ল্যাঙ্গুয়েজে এক্সপ্রেস করা সহজ নয়। শুধুমাত্র ছন্দের জন্য নয়, ছন্দ বাদ দিয়েও ট্রান্সলেট করা সম্ভব, কিন্তু এই যে ভাবটা, এই যে কনসেপ্ট অফ অন্ধকারের উৎস থেকে উৎসারিত আলো, এই মা কালীর যে প্রাইমাল ডার্কনেস থেকে সেখান থেকে আলোর পথে যে উত্তরণ, এই কনসেপ্টটা ব্রিটিশ কনসেপ্টের মধ্যে এক্সিস্ট করে না। এই জন্যই অনেক ক্ষেত্রেই ট্রান্সলেট করা অলমোস্ট বিকামস অ্যান ইম্পসিবল টাস্ক, কারণ এক্স্যাক্ট ইকুইভ্যালেন্স বার করা সম্ভব নয়, সম্ভব হয় না এক্স্যাক্ট ইকুইভ্যালেন্স বার করা। এবার যেহেতু যখনই এক্স্যাক্ট ইকুইভ্যালেন্স সম্ভব হয় না, কি দরকার? দুটো কালচারের একটা ডিপ আন্ডারস্ট্যান্ডিং, না হলে একজন ভালো ট্রান্সলেটর হবে না। সো বিইং আ গুড ট্রান্সলেটর requires a deep understanding of both the cultures. দুটো সংস্কৃতি সম্পর্কে জ্ঞান থাকা দরকার। You can speak both the languages fluently, but if you don't understand the idiom and culture behind them, your translators will be in a word completely terrible. তুমি যদি দুটো সংস্কৃতি না জানো তাহলে তুমি কিন্তু ট্রান্সলেট করতে পারবে না। আমি আগের দিন একটা এক্সাম্পল দিয়েছিলাম, তেলা মাথায় তেল দেওয়া, এই পার্টিকুলার ইডিয়ামটার এক্স্যাক্ট ইংলিশ ইডিয়াম কি আমি বলেছিলাম মনে আছে? তেলা মাথায় তেল দেওয়ার এক্স্যাক্ট ইংলিশ ইডিয়াম কোল নিয়ে কিছু বলেছিলেন, কোল। টু ক্যারি কোল ফ্রম দ্য নিউ ক্যাসেল। নিউ ক্যাসেল এমন একটা জায়গা, টু ক্যারি কোল ইনটু দ্য নিউ ক্যাসেল। নিউ ক্যাসেলে প্রচুর পরিমাণে কোল পাওয়া যায়, প্রচুর পরিমাণে কয়লা পাওয়া যায়। তো সেই কয়লাটাকে তুমি মানে বেসিক্যালি একটা জায়গা থেকে আর একটা জায়গায় আনছো, মানে মানে যেখানে কয়লা খুব বেশি পরিমাণে পাওয়া যায় সেইখান থেকে তুমি আরেকটা জায়গাতে কয়লা আনছো যেখানে কয়লা বেশি পরিমাণে পাওয়া যায়, তার মানে তেলা মাথায় তেল দেওয়া। কিন্তু এখানে তো মানে তেলা মাথা তেল দেওয়া এই বিষয়টা কোনো জায়গাতেই নেই, এখানে কেবলমাত্র রেফারেন্স রয়েছে তোমার কেবলমাত্র রেফারেন্স হচ্ছে কেবলমাত্র এই নিউ ক্যাসেল জায়গা। ফলে তোমাকে মাথায় রাখতে হবে যে এইভাবে কিন্তু ইডিএম যে কোনো সময় পাল্টে যেতে পারে। ফর এক্সাম্পল, আমি একটা খুব মানে বাংলা শব্দ সম্পূর্ণ অপ্রত্যাশিত, এই অপ্রত্যাশিতর একটা এক্স্যাক্ট ইংলিশ মিডিয়াম রয়েছে, বোল্ট ফ্রম দ্য ব্লু, মানে আকাশ
আমি অনেকক্ষণের জন্য ডিসকানেক্টেড হয়ে গেছিলাম। তোমরা কি আমার শব্দ শুনতে পাচ্ছ এখন? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। সরি, আসলে ইন্টারনেটের প্রবলেমের জন্য এটা করেছে। হ্যাঁ, এবার বলো কতদূর শুনেছিলে? স্যার সম্পূর্ণ অপ্রত্যাশিত স্যার, অতদূর পর্যন্ত। এই যে বোল্ট ফ্রম দ্য ব্লু মানে আকাশ থেকে বাজ পড়া, কিন্তু আকাশ থেকে বাজ পড়া মানেই সম্পূর্ণ সবসময় অপ্রত্যাশিত নয়। কিন্তু ইংলিশে ফ্রেজ বলি বিনা মেঘে বজ্রপাত, বিনা মেঘে বজ্রপাত, এইটা অনেকটা কাছাকাছি যাচ্ছে, কিন্তু মানে এইভাবে সমস্ত শব্দগুলো যায় না। যেরকম ফর এক্সাম্পল আমি সেই এক্সাম্পলই দিচ্ছিলাম একটু আগে, তখনই কানেকশনে চলে গেল। অ্যাকিলিসেস হিল, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড অ্যাকিলিসেস হিল? এনি আইডিয়া? অ্যাকিলিসেস হিল তোমরা পড়েছো? অ্যাকিলিস কে ছিলেন? স্যার ওভিডে পড়েছিলাম মেটামরফোসিসে। না, ওভিডে পড়োনি, তোমরা পড়েছিলে হোমারের ইলিয়াডে পড়েছিলে অ্যাকিলিস। Achilles is one of the greatest heroes of the Greek heroes. Achilles, যাকে নিয়ে Achilles, যাকে নিয়ে হোমার তার বিখ্যাত ইলিয়াড লিখেছেন, মানে যিনি one of the greatest warrior, the hero of the Trojan War and the greatest of the Greek warriors, and is the central protagonist of the Homer's Iliad. He was the son of the Nereid Thetis এবং পেলিউস এবং থেটিসের ছেলে হচ্ছে অ্যাকিলিস, যার কে কেউ কোনোদিন মারতে পারেনি। অ্যাকিলিসের জন্মের সময়ে অ্যাকিলিসের একমাত্র দুর্বলতার কথা তার মা থেটিস বলে, ইটস রিসাইডস ইন হিজ হিল। হ্যাঁ স্যার শুনেছিলাম। শুনেছিলে? তার কেবলমাত্র পায়ের হিলের মধ্যেই, যদি তুমি তার পায়ের গোড়ালিতে আক্রমণ করো তবেই তার মৃত্যু সম্ভব, নাহলে তার মৃত্যু সম্ভব নয়। সে হেক্টরকে মেরেছিল, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ওয়ারিয়ার অফ দ্য ট্রোজান ওয়ার, সবাইকে মেরেছিল, কেবলমাত্র তার মৃত্যু হয় আলটিমেটলি তার হিলের মাধ্যমে আক্রমণ করে। অ্যাকিলিসেস হিল মানে হচ্ছে ইটস আ উইক পয়েন্ট, ইটস আ উইকনেস ইন স্পাইট অফ দ্য ওভারঅল স্ট্রেংথ। কোন একটা দুর্বলতার জায়গা, তার ত্রুটি বা দুর্বলতাকে অ্যাকিলিসেস হিল বলে। এবার এই যে অ্যাকিলিসেস হিল যদি কথাটাকে ইউজ করে ইউরোপিয়ান কালচারে, সেখান থেকে বাংলায় ট্রান্সলেট করা প্রায় অসম্ভব হয়ে পড়ে, মানে এক্স্যাক্ট ওই অর্থে অসম্ভব হয়ে পড়ে। তোমাকে দুর্বলতা বা ত্রুটি বলতে হবে, কারণ আমাদের বাংলা কালচারে বা আমাদের ভারতীয় কালচারে তো অ্যাকিলিস বলে কোনো হিরোই নেই। তাহলে মানুষ বুঝবে কেমন করে যে অ্যাকিলিসেস হিল কথাটাকে ইউজ করি? ফলে এইখানেই মুশকিল হয়ে যায় এই ধরনের ট্রান্সলেশন করা, যেখানে এক্স্যাক্ট ইডিয়ামটা আমি খুঁজে পাই না, সম্ভব নয়। এবং সেইখানেই যেটা দরকার সেটা হচ্ছে ডায়নামিক ইকুইভ্যালেন্স। ইকুইভ্যালেন্স দুই প্রকারের, একটা হচ্ছে ফর্মাল ইকুইভ্যালেন্স, যেটা আমরা এতক্ষণ করার চেষ্টা করছি, অর্থাৎ এক্স্যাক্ট ইংলিশ থেকে এক্স্যাক্ট বাংলা। আর ডায়নামিক মানে কি? ডায়নামিক মানে দ্যাট হুইচ ইজ নট স্ট্যাটিক, যেটা স্ট্যাটিক নয়, যেটা এক জায়গায় দাঁড়িয়ে নেই, সতত পরিবর্তনশীল, এভার চেঞ্জিং। আমাকে চেঞ্জ করতে হচ্ছে কখন? যখন আমি এক্স্যাক্ট ইকুইভ্যালেন্স পাচ্ছি না। এই কথাটা ইকুইভ্যালেন্স দু রকমের, ডায়নামিক ইকুইভ্যালেন্স এন্ড ফর্মাল ইকুইভ্যালেন্স, প্রথম ক্রিয়েট করেন ইউজিন নিডা, আমেরিকান লিঙ্গুইস্ট, who developed the dynamic equivalence and formal equivalence term. উনি কথাটাকে ইউজ করেছিলেন বাইবেল ট্রান্সলেশন থিওরিতে। আমরা জানি যে বাইবেলের ট্রান্সলেশন সবথেকে জনপ্রিয় বই যেটা ট্রান্সলেট হয়েছে, মানে অলমোস্ট মোর দ্যান 200 ল্যাঙ্গুয়েজেস, 200টা ভাষার বেশিতে যেটা ট্রান্সলেট হয়েছে একটা বাইবেল। কোরআনও তাই অনেক ভাষায় ট্রান্সলেট হয়েছে, গীতাও তাই অনেক ভাষায় ট্রান্সলেট হয়েছে। এই যে রিলিজিয়াস টেক্সটের ট্রান্সলেশনের ক্ষেত্রে এই যে ফর্মাল এবং ডায়নামিক ইকুইভ্যালেন্স, তাহলে what is formal equivalence? Formal equivalence is basically dynamic equivalence. What is dynamic equivalence? Dynamic equivalence is sense for sense translation. Sense for sense মানে আমি সেন্সটাকে নিচ্ছি, আমি তার অর্থের ভেতরের যে ভাবগত অর্থ সেটাকে নিচ্ছি। আর ওয়ার্ড ফর ওয়ার্ড ট্রান্সলেশন হচ্ছে ফর্মাল ইকুইভ্যালেন্স, একেবারে শব্দের থেকে শব্দের ট্রান্সলেশন, যেটা একটু আগে অর্পিতা বলল যে বিনা মেঘে বজ্রপাত, a bolt from the blue। এই যে মানে ট্রান্সলেশন, এটাকে আমরা বলতে পারি ফর্মাল ইকুইভ্যালেন্স। ফর্মাল মানে একেবারে অফিশিয়াল পারপাসে, একেবারে ওয়ার্ড ফর ওয়ার্ড ট্রান্সলেশন, while ডায়নামিক ইকুইভ্যালেন্স মিন্স সেন্স ফর সেন্স ট্রান্সলেশন। আজকের পৃথিবীতে
যেখানে প্রত্যেকটা সংস্কৃতি খুব তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যাচ্ছে, ইট ইজ এভার চেঞ্জিং, সেখানে ডাইনামিক ইকুইভ্যালেন্স ইজ মাচ মোর কনসিডার্ড এজ আ প্রপার ওয়ে অফ ট্রান্সলেটিং। ডাইনামিক ইকুইভ্যালেন্সি বর্তমানে খুব বেশি পরিমাণে ব্যবহার করা হয়। বলো পরিষ্কার হয়েছে কিনা ইকুইভ্যালেন্সের কনসেপ্ট? বলো পরিষ্কার হয়েছে কিনা? হ্যাঁ স্যার। বেশ, এক মিনিট দাঁড়াও। এই যে আমাদের বিভিন্ন যে ফ্রেজ গুলো, যে ইডিয়াম গুলো, এগুলো বিভিন্ন চাকরি পরীক্ষা তো আসে, বিশেষ করে এসএসসি সিজিএল এ প্রচুর আসে, কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেলে। অ্যাট দ্য ড্রপ অফ আ হ্যাট, মানে আমাদের মাথার মধ্যে থেকে টুপি বের করার সঙ্গে সঙ্গে, বাট এটার মানে কি? অ্যাট দ্য ড্রপ অফ আ হ্যাট মানে হচ্ছে ইমিডিয়েটলি, সঙ্গে সঙ্গে, উইদাউট এনি হেজিটেশন। ফর এক্সাম্পল, এলি ওয়াজ অলওয়েজ রেডি টু গো শপিং অ্যাট দ্য ড্রপ অফ আ হ্যাট। সে সঙ্গে সঙ্গে শপিং করতে রাজি 1 সেকেন্ডের মধ্যে। এবার এই যে ফ্রেজ গুলো, এগুলো তো ট্রান্সলেট করা মুশকিল, তখন তোমায় কি করতে হবে? এই ডাইনামিক ইকুইভ্যালেন্স ইউজ করতে হবে। একই রকম ভাবে ব্যাক টু দ্য ড্রয়িং বোর্ড আমরা ইউজ করি। ব্যাক টু দ্য ড্রয়িং বোর্ড মানে স্টার্ট ফ্রম দ্য অল ওভার বিগিনিং, আবার প্রথম থেকে শুরু করা। I failed this semester but now I am back to the drawing board, আবার আমাকে প্রথম থেকে শুরু করতে হবে। আমি এই সেমিস্টারে ফেল করেছি, let's start from the very beginning. এই যে the ball is in your court, তোমার কোর্টে কিন্তু এখন বল রয়েছে, এটা মানেটা কি? I have made my decision, now the ball is in your court, তোমার কোর্টে এখন বল রয়েছে, তোমাকে পরবর্তীকালে ডিসিশনটা নিতে হবে। এবার এইগুলোই বল ইজ ইন ইওর কোর্ট, এটা কোথা থেকে এসছে? এটা পুরোটাই এসছে টেনিস থেকে, যে তোমার কোর্টে বলটা আমি ফেললাম এবং তুমি সেটাকে পাঠিয়ে দেবে। বাট এটার এক্সাক্ট বেঙ্গলি ট্রান্সলেশন বা এক্সাক্ট অন্য কোনো ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেশন সম্ভব নয়, কারণ টেনিস গেমটাই শুরু হয়েছে ব্রিটেন থেকে, ইউরোপিয়ান গেম। এইভাবে যে আমাদের প্রত্যেক দিনের ভাষায় যে বিভিন্ন অ্যালিউশন গুলো ইউজ করি আমরা, বিভিন্ন ইডিয়াম গুলো ইউজ করি, বিভিন্ন ফ্রেজ ইউজ করি, তার এক্সাক্ট বেঙ্গলি ট্রান্সলেশন বা এক্সাক্ট ইন্ডিজিনাস ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেশন, ইন্ডিজিনাস মানে সেই মাতৃভাষায় ট্রান্সলেশন সম্ভব হয় না। বার্কিং আপ দ্য রং ট্রি, এটা একটা অ্যালিউশন টু দ্য ডগস। অনেক ক্ষেত্রেই আমরা দেখি কুকুরেরা গাছের তলায় গিয়ে বাঁদর বা অন্য কাউকে চেঁচায়, হো 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 হো। এই যে বার্কিং অফ দ্য রং ট্রি মানে ইউ আর অ্যাকিউজিং ইন দ্য রং পারসন, তুমি ভুল লোককে অ্যাকিউজ করছো, তুমি দোষটা চাপাচ্ছ ভুল লোকের ঘাড়ে, ওপরে গাছের ওপরে কেউ বসে নেই। এই বার্কিং অফ দ্য রং ট্রি, দিস ইজ অ্যানাদার ফ্রেজ। এইগুলোর ট্রান্সলেশন, এইগুলোর লিটারাল ট্রান্সলেশন, একদম ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেশন মুশকিল হয়ে যায়। কি বলো, তুমি ভুল গাছের মধ্যে ঘেউ ঘেউ করছো তা নয়, তোমাকে ট্রান্সলেট তুমি ভুল লোককে দোষ দিচ্ছ, তাই তো? এইভাবে ফর্মাল ইকুইভ্যালেন্স এবং ডাইনামিক ইকুইভ্যালেন্সের মধ্যে পার্থক্য হয়। ডাইনামিক ইকুইভ্যালেন্সের প্রয়োজন কারণ দুটো কালচার, সোর্স ল্যাঙ্গুয়েজের কালচার এবং টার্গেট ল্যাঙ্গুয়েজের কালচার ডিফারেন্ট। ব্রিটিশ কালচার নরওয়েজিয়ান কালচারের থেকে ডিফারেন্ট, নরওয়েজিয়ান কালচার ডেনমার্কের কালচারের থেকে ডিফারেন্ট, জার্মান কালচারের সঙ্গে বাংলার কালচার ডিফারেন্ট, আবার তেলেগু কালচারের সঙ্গে যেখানে জাল্লিকাট্টুর মতো ফেস্টিভ্যাল চলে তার সঙ্গে বাংলার ফেস্টিভ্যাল বা বাংলার কালচার ডিফারেন্ট। তখন তোমায় ট্রান্সলেট করতে গেলে কি করতে হবে? এই সেন্সটাকে ধরে তোমাকে এই সংস্কৃতিকে বুঝতে হবে। টু ক্যারি কোল ফ্রম দ্য নিউ ক্যাসেল, নিউ ক্যাসেলে যে প্রচুর পরিমাণে কোল পাওয়া যায় তার মানে যে তেলা মাথায় তেল দেওয়া, সেটা তোমায় বুঝতে হবে, বুঝে তোমাকে ট্রান্সলেট করতে হবে। বলো আমি কি বোঝাতে পেরেছি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আশা করছি পরিষ্কার হয়েছে। আমি তোমাদেরকে একটু দিয়ে দেবো, তোমরা একটু এখন থেকে যারা পরবর্তীকালে বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দেবে একটু ইডিয়াম এবং ফ্রেজেস গুলো একটু মাথায় রাখো, এবং ফ্রেজাল ভার্ব এগুলো কিন্তু বিসিএস থেকে শুরু করে যে কোনো কম্পিটিটিভ এক্সামিনেশনে পড়ে। কাট দ্য মাস্টার্ড বলে 4টা অপশন দিয়ে দিল। কাট দ্য মাস্টার্ড মানে মানে সরষে কি কাটা, তা নয়, সরষে কাটা নয়। কাট দ্য মাস্টার্ড মানে পারফর্ম স্যাটিসফ্যাক্টরিলি, মানে আমি সফলভাবে আমার কাজটাকে মনিবকে খুশি করতে পেরেছি, প্রপারলি কাজটা করতে পেরেছি, এটাকে বলে কাট দ্য মাস্টার্ড। ডেভিলস অ্যাডভোকেট, বিখ্যাত কথা। ডেভিলস অ্যাডভোকেট মানে শয়তানের আইনজীবী কি না,
ডেভিলস অ্যাডভোকেট মানে টু প্রেজেন্ট আ কাউন্টার আর্গুমেন্ট, যেখানে আমি তার এগেইনস্ট আর একটা প্রপার আর্গুমেন্ট দিতে পারলাম। ডেভিলস অ্যাডভোকেট, এই শব্দগুলো কিন্তু জানতে হবে, না জানলে কিন্তু পরবর্তীকালে সমস্যা হবে। ফলে একটু এখন থেকে বিভিন্ন ইডিয়ম ফ্রেজ, এগুলো ট্রান্সলেশন স্টাডিজ এর মধ্যে নয়, এগুলো আলাদা করে একটু দেখো, দেখলে নিজের পরবর্তীকালে বিভিন্ন এক্সামিনেশনে সুবিধা হবে। আশা করছি বোঝাতে পেরেছি। বোঝাতে পেরে আমি পরের যে কনসেপ্ট ট্রান্সলেশন স্টাডিজে ইকুইভ্যালেন্স পড়িয়ে ফেলেছি, আমি চলে যাচ্ছি ব্যাক ট্রান্সলেশনে। What is back translation? Any idea? What is back translation? কোনো কোনো সোর্স ল্যাঙ্গুয়েজ কে তাকে ট্রান্সলেট করে তাকে আবার সেই সোর্স ল্যাঙ্গুয়েজে পুনরায় ট্রান্সলেট করা। ভেরি গুড, বলে দিয়েছে অর্পিতা। ব্যাক ট্রান্সলেশন মানে হচ্ছে কোনো একটা সোর্স ল্যাঙ্গুয়েজ থেকে টার্গেট ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করে আবার সোর্স ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেশন করা, দ্যাট ইজ নোন অ্যাজ ব্যাক ট্রান্সলেশন। বাট ওয়াই ব্যাক ট্রান্সলেশন ইজ ইম্পর্টেন্ট, or why reverse translation is there? কেন reverse translation এর দরকার, কেন দরকার? মানে কোন কতটা ঠিক হয়েছে ট্রান্সলেশনটা সেটা যাচাই করতে। অ্যাবসলিউটলি, বলে দিয়েছে। অনেক ক্ষেত্রেই প্রফেশনাল সেটিং এ ব্যাক ট্রান্সলেশন ইউজ করা হয়। প্রফেশনাল সেটিং বলতে কি বোঝাতে গেছি? ফর এক্সাম্পল পেঙ্গুইন বা অক্সফোর্ড কোন একটা বই ট্রান্সলেট করছে, তোমাদের ফার্স্ট সেমেস্টারে তোমরা যে কটা বই পড়েছো পেঙ্গুইন ক্লাসিক্স সবকটাই ট্রান্সলেটেড টেক্সট। এই যে আমি এক্সাম্পল দেখাচ্ছি তোমাদের কয়েকটা, তোমরা টেক্সটগুলো অনেকেই দেখেছো। এই যে ইডিপাস রেক্স, পেঙ্গুইন বা অন্য যে কোনো ট্রান্সলেশন, এই যে ইডিপাস টেক্সট, এর ট্রান্সলেটর কে? ইডিপাস রেক্স এর বিখ্যাত ট্রান্সলেটর তোমরা নাম দেখোনি, কারণ তোমরা কেবলমাত্র মাথায় রেখেছো এটা সফোক্লিসের লেখা, রবার্ট ফ্যাগলসের লেখা। এই নিয়ে বিখ্যাত অনেক বইও রয়েছে যে ট্রান্সলেটরকে কখনো সেন্টারের মধ্যে জায়গা দেওয়া হয় না, ট্রান্সলেটরকে সবসময় মার্জিনে জায়গা দেওয়া হয়, একটা পার্শ্বরেখায়িত চরিত্র করে রাখা হয়। কিন্তু ট্রান্সলেটর না থাকলে তোমরা কোনোদিন সফোক্লিসের ইডিপাস রেক্স পড়তেই পারতে না, কারণ এটা অরিজিনাল গ্রিক ল্যাঙ্গুয়েজে লেখা। গ্রিক ল্যাঙ্গুয়েজ নাও আ ডেড ল্যাঙ্গুয়েজ, এটা সম্পূর্ণ মৃত ভাষা, লাইক সংস্কৃত, লাইক পালি। তাহলে সেই মৃত ভাষাকে আর একটা জীবিত ভাষায়, একটা ইংরেজি ভাষায় যদি ট্রান্সলেট না করতেন এই ভদ্রলোক রবার্ট ফ্যাগলস, তোমরা কোনোদিন এই ইডিপাস রেক্সের জ্ঞান সম্পর্কে বা ইডিপাস রেক্স সম্পর্কে কোনো জানতেই পারতে না। দ্য থ্রি থেবান প্লেস, আন্তিগোনে, ইডিপাস দ্য কিং, ইডিপাস অ্যাট কলোনাস। এবার ধরো যে রবার্ট ফ্যাগলস এটাকে ট্রান্সলেট করছেন, তাকে এই কাজটা দিয়েছে পেঙ্গুইন, তিনি তো ট্রান্সলেট করছেন, কিন্তু তিনি ছাড়াও মাথায় রেখো একটা প্রপার প্রফেশনাল ট্রান্সলেটর যখন ট্রান্সলেটিং এনভায়রনমেন্ট যখন ক্রিয়েট করা হয়, তখন একজন ট্রান্সলেটর পুরো টেক্সটকে ট্রান্সলেট করেন না, তার টেক্সট দেখার দায়িত্ব অনেককে দেওয়া হয়। যদি তোমরা ট্রান্সলেটর হিসেবে কাজ করো তাহলে বুঝতে পারবে, আমি নিজে ব্যক্তিগতভাবে ট্রান্সলেটর হিসেবে কাজ করেছি, ব্যক্তিগতভাবে বিভিন্ন বইয়ের ক্ষেত্রে আমি যুক্ত। এবার বিষয়টা হচ্ছে যে এই ট্রান্সলেশনের সঙ্গে তুমি যুক্ত হবে, তখন দেখবে যে অনেকে তোমার লেখাটাকে কারেক্ট করছে, এবং এটাই খুবই স্বাভাবিক যে তুমি সমস্ত লেখা ঠিক লিখবে না। ট্রান্সলেশন ইজ এ প্রসেস, এখানে কারেক্ট বলে কিছু হয় না। যখন অন্য লোকেরা তোমার সঙ্গে যুক্ত হচ্ছে তখন তারা কি করছে, তারা কারেক্ট কিনা সেটা দেখার জন্য এই ব্যাক ট্রান্সলেশন মেথডটাকে ইউজ করে। তারা যাক গ্রিক থেকে আমি ট্রান্সলেট করলাম ইংরেজিতে, করার পরে আবার সেই ইংরেজি থেকে আমি গ্রিককে ট্রান্সলেট করে দেখছি যে ওই যে গ্রিকে ট্রান্সলেট হলো সেটার সঙ্গে অরিজিনাল গ্রিকের মধ্যে কতটা মিল রয়েছে। আমি কালীপ্রসন্ন সিংহের হুতুম প্যাঁচার নকশা, তোমরা কি পড়েছো কালীপ্রসন্ন সিংহের হুতুম প্যাঁচার নকশা? বলো, কেউ পড়োনি? হুতুম প্যাঁচার নকশা আনন্দ পাবলিশার থেকে পাবলিশড হয়েছে, খুবই খুবই অত্যন্ত ইম্পর্টেন্ট টেক্সট, 1861 সালে পাবলিশ। ইন্ডিয়ান সোসাইটি, বেঙ্গল সোসাইটির উপরে কালীপ্রসন্ন সিংহের একটা বিরাট বড় স্যাটায়ার হচ্ছে হুতুম। আমি যদি এই টেক্সটটাকে, এই বেঙ্গলি টেক্সটটাকে ইংলিশে ট্রান্সলেট করা হয়েছে, এবার এই যে ট্রান্সলেশনটা করার পরে আমি বুঝবো কেমন করে এই ট্রান্সলেশনটা ঠিক কিনা? আমি কেমন করে বুঝবো যে ট্রান্সলেশনটা ইকুইভ্যালেন্ট হলো কিনা? আমি আরেকবার বাংলায় ট্রান্সলেট করে দেখবো সেই ইংরেজি থেকে যে
আগের অরিজিনাল বাংলা আর এই বাংলাটা কাছাকাছি গেছে কিনা। হুতুম প্যাচার নকশাতে সেই সময়কার যে বেঙ্গলি সোসাইটির মধ্যে যে টেনশন, কনভার্সন ইনটু দ্য ক্রিশ্চিয়ানিটি, খ্রিস্টান ধর্মতে ধর্মান্তরিত করছে, ইমার্জেন্স অফ দ্য ব্রাহ্মইজম, ব্রাহ্ম ধর্মের যে প্রথমবার প্রাবল্য, তাদের যে প্রথমবারের বিকাশ, সেই সম্পর্কে কথা বলা হয়েছে হুতুম প্যাচার নকশাতে। সেই সময়কার 19th সেঞ্চুরি বেঙ্গলি সোসাইটির যে টেনশনস, ভেরিয়াস রিফরমেশনস, যে সোশ্যাল রিফরমেশনস, সমাজের মধ্যে যে সংস্কারগুলো হচ্ছে, তার এক্সাক্ট ফ্লেভার আমরা এই হুতুম প্যাচার নকশাতে পাই। এখান থেকে ইংরেজিতে ট্রান্সলেট করা খুবই মুশকিল, কারণ ভাষাটাই অন্যরকম, ভাষাটাই 19th সেঞ্চুরি বেঙ্গলি, 19 শতকের বাংলা, আধুনিক বাংলা নয়। ফলে ইংলিশে ট্রান্সলেট করা অনেক ক্ষেত্রেই খুব মুশকিল হয়ে পড়ে। কিন্তু তোমাকে ট্রান্সলেট করতে হচ্ছে। কেন হচ্ছে? কারণ মানে লোকের কাছে পৌঁছে দেওয়ার জন্য, যাতে বেশি লোকে সেটা পড়ে, বিদেশের লোকও যাতে পড়ে সেটা। এবার এটা করতে গিয়ে তুমি অনেক ক্ষেত্রে বুঝতে পারছো না যে ঠিক মতো হচ্ছে কিনা, এর ফলে তোমাকে ব্যাক ট্রান্সলেট করে দেখে নিতে হচ্ছে। So reverse translation or back translation key is the process of retranslating the content from the target language back to its source language. এই ফ্রেজগুলো মাথায় রাখতে হবে, retranslating the content from the target language back to its source language in literal terms, একেবারে লিটারাল ওয়েতে ট্রান্সলেট করতে হবে, একেবারে আক্ষরিক অর্থে, যাতে বুঝতে পারি যে অরিজিনাল বাংলার সঙ্গে এই বাংলার কতটা পার্থক্য হচ্ছে। For example, if you are translating content from the English to the Swedish, the translator would also write back translation English. So the intention of the translated option is easily understood. আবার ইংরেজিতে ট্রান্সলেট করে দেখলো দুটো ইংরেজির মধ্যে কতটা পার্থক্য। এবার এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলেছে, যেটা আমরা পরবর্তীকালে ব্যবহার করব। Back translation don't impact the translation memory or the other sources like glossaries used by the translator. What is translation memory? Translation memory হচ্ছে যে একটা অনুবাদ আমি করলাম, সেই অনুবাদটা যদি খুব ভালো হয়, that will eventually transform itself into terminology, সেটা পরিভাষায় রূপান্তরিত হবে। যেমন স্ট্রাকচারালিজমের বাংলা হচ্ছে গঠনবাদ, পোস্ট স্ট্রাকচারালিজম হচ্ছে উত্তর গঠনবাদ। এই যে টার্মগুলো, ধরা যাক ফর এক্সাম্পল ফেনোমেনোলজি, আমি আগের দিনে বলেছিলাম, এক্সাক্ট বাংলা হচ্ছে অবভাসবাদ, অবভাস বিদ্যা। এপিস্টেমোলজি জ্ঞানবিদ্যা, অন্টোলজি সত্তা তত্ত্ব। এই যে কঠিন কঠিন বাংলাগুলো, এগুলো কি? এগুলো পরিভাষা। পরিভাষাগুলো কিসে ঢুকে যাচ্ছে? এই ট্রান্সলেশন মেমোরির মধ্যে ঢুকে যাচ্ছে। যখনই কোনো একজন ভালো ট্রান্সলেটর কোনো একটা শব্দ ইউজ করেন যেটা পরিভাষা হওয়ার যোগ্য, পরবর্তীকালে সমস্ত ট্রান্সলেটর সেটাকেই ব্যবহার করে। কিন্তু ব্যাক ট্রান্সলেশন কেবলমাত্র কাজের কাজ করার জন্য ব্যবহার করা হয়। এই ট্রান্সলেশন মেমোরিকে ব্যাক ট্রান্সলেশন ইম্প্যাক্ট করে না। অর্থাৎ ব্যাক ট্রান্সলেশনে খুব ভালো ট্রান্সলেশনের প্রয়োজন হয় না। ব্যাক ট্রান্সলেশন করে যেটা হয়, সেটা পরবর্তীকালে ডিকশনারি বা গ্লসারি বা থ্রেসারাস, এই ধরনের ইম্পর্টেন্ট যে ডকুমেন্টেশন অ্যাবাউট ট্রান্সলেশন, সেখানে যায় না। ব্যাক ট্রান্সলেশন কেবলমাত্র ট্রান্সলেশনটা হচ্ছে কিনা সেটা দেখার জন্য ব্যবহার করা হয়। এর ফলে এটা ট্রান্সলেশন মেমোরিকে ইম্প্যাক্ট করে না। আমরা পরবর্তীকালে দেখবো ট্রান্সলেশন মেমোরি কাকে বলে। ট্রান্সলেশন মেমোরি হচ্ছে, আমি অলরেডি বললাম, সেই সমস্ত স্মৃতি, যে স্মৃতিগুলো, যে ইম্পর্টেন্ট ওয়ার্ডস যেগুলো স্মৃতি আকারে এবং লিখিত আকারে একজন ট্রান্সলেটর রেখে দেয়, যেগুলো পরবর্তীকালে ট্রান্সলেটররা ব্যবহার করে। ফর এক্সাম্পল, ডিকশনারি ইজ অ্যান এক্সাম্পল অফ দ্য ট্রান্সলেশন মেমোরি। গ্লসারি, ফর এক্সাম্পল, ডিকশনারি অফ দ্য টার্মিনোলজি, পরিভাষার যে ডিকশনারি, পরিভাষার অভিধান, এগুলো প্রত্যেকটাই ট্রান্সলেশন মেমোরির মধ্যে পড়ে। ব্যাক ট্রান্সলেশন ডাজন্ট ইম্প্যাক্ট দ্য ট্রান্সলেশন মেমোরি। বলো ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা? Yes, sir. So comparison of a back translation to, so comparison of a back translation with the original text is sometimes used as a check on the accuracy of the original translation. It is used in order to check whether the original translation is proper or not. It is almost like in judging the mathematical operation, যেরকম আমরা অনেক ক্ষেত্রে ম্যাথমেটিক্সে
ব্যাক ক্যালকুলেশন করে দেখে নিই যে ক্যালকুলেশনটা ঠিক আছে কিনা। এই ব্যাক ক্যালকুলেশন ম্যাথমেটিক্সে অনেকটা তার মতো করে এই ব্যাক ট্রান্সলেশন বা রিভার্স ট্রান্সলেশন ইউজ করা হয়। বলো পরিষ্কার কিনা? ইয়েস স্যার। বেশ, তাহলে পরীক্ষায় যদি কোয়েশ্চেন পড়ে ব্যাক ট্রান্সলেশন কাকে বলে লিখতে পারবে। 5 নম্বরের প্রশ্নে ব্যাক ট্রান্সলেশন পড়তে পারে, 5 নম্বরের কোয়েশ্চেনে ইকুইভ্যালেন্স পড়তে পারে, ইকুইভ্যালেন্স 10 নম্বরের পড়তে পারে, সেটা আমরা পরবর্তীকালে দেখবো 10 নম্বরে কেমন করে পড়ে। আবার 5 নম্বরে মেশিন ট্রান্সলেশন পড়তে পারে, 10 নম্বরে পড়তে পারে, সেটা এই পরবর্তীকালে আমরা ইলাবোরেট করে পড়বো। এবার আমরা যাব যে কনসেপ্টে, তার নাম হচ্ছে মেশিন ট্রান্সলেশন। বলো মেশিন ট্রান্সলেশন কাকে বলে, বলা উচিত। ইউজ করো গুগল ট্রান্সলেশনে ইউজ হয়। Absolutely, Google Translate is another very example of the machine translation. Machine translation কে বলা হয় MT। MT হচ্ছে machine translation। এটা অনেক সময় এটাকে বলা হয় যে কম্পিউটেশনাল লিঙ্গুইস্টিক্স এর পার্ট। কম্পিউটেশনাল লিঙ্গুইস্টিক্স হচ্ছে মানে সেই লিঙ্গুইস্টিক্স যেটা মানে এমন ধরনের ভাষা তত্ত্ব যেখানে কম্পিউটারের ব্যবহার হয়, সফটওয়্যার কি ইউজ করা হয়। Use of the software to translate the text or speech from the one language down to the another. এবার এর মধ্যে অনেক কিছু এক্সিস্ট, এই যে ট্রান্সলেশন অফ দ্য ইডিয়াম, ট্রান্সলেশন অফ দ্য অ্যানোমালি, এগুলোকে কেমন করে ট্রান্সলেট করব, সেই বিষয়গুলো কিন্তু এই মেশিন ট্রান্সলেশনের মধ্যে চলে আসে। তাহলে হোয়াট ইজ মেশিন ট্রান্সলেশন, যেভাবে জিজ্ঞেস করা হয় মেশিন ট্রান্সলেশনের এক্সাক্ট ডেফিনিশন কি, তাহলে বলতে হবে মেশিন ট্রান্সলেশন সামটাইমস রেফার্ড টু বাই দ্য অ্যাব্রিভিয়েশন এমটি। এটা কিন্তু কম্পিউটার এইডেড ট্রান্সলেশনের সঙ্গে কনফিউজ করলে চলবে না। ইটস আ সাবফিল্ড অফ দ্য কম্পিউটেশনাল লিঙ্গুইস্টিক্স দ্যাট ইনভেস্টিগেটস দ্য ইউজ অফ দ্য সফটওয়্যার to translate the text or speech from one language down to the another. So this is a subfield of the computational linguistics, computer use je linguistics বা ভাষা তত্ত্ব চলে that investigates the use of the software to translate the text or the speech from the one language down to the another. It is known as the machine translation. Machine translation basically program language এর মধ্যে দিয়ে চলে। বাইনারি, ডেসিমাল, এই ধরনের যে বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে কিভাবে করে অন দ্য ভেরি বেসিক লেভেল, এমটি বা মেশিন ট্রান্সলেশন পারফর্ম সিম্পল সাবস্টিটিউশন অফ দ্য ওয়ার্ডস ইন ওয়ান ল্যাঙ্গুয়েজ ফর অ্যানাদার। ধরো যে বাংলায় শব্দ দে, দে মানে তাহারা, হি মানে সে, এই যে এক্সাক্ট একটা ইংরেজি থেকে আরেকটা বাংলাতে আমি যে রূপান্তর করছি, এই 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 যে রূপান্তরের জায়গাটা হচ্ছে মানে আমরা বলতে পারি যে একটা শব্দকে আর একটা শব্দ দিয়ে যে প্রতিস্থাপন করা, একদম প্রতিস্থাপন, যে বেসিক সাবস্টিটিউশন, সেইটা এমটি লেভেলে হয়। তার সঙ্গে সঙ্গে এখন যে এমটি, এখন যে মেশিন ট্রান্সলেশন হচ্ছে সেটা অনেক কমপ্লেক্স লেভেলে হচ্ছে। সেন্সটাকে ধরে দেখছি, আমরা একটু দেখবো। সো বাট দ্যাট অ্যালোন ইউজুয়ালি ক্যান নট প্রডিউস এ গুড ট্রান্সলেশন। অনেক ক্ষেত্রে ভালো ট্রান্সলেশন হয় না, এরকম গুগল ট্রান্সলেশনে হয় না of a text, because recognition of the whole phrases or their closest counterparts in the target language is needed. এই যে সেন্স টু সেন্স ট্রান্সলেশনটা সেটা হয় না, লিটারাল ট্রান্সলেশনটা হয়। এবার এই যে মেশিন ট্রান্সলেশনটা যে ফিল্ডের মধ্যে পড়ছে সেটাকে বলা হয় স্ট্যাটিস্টিক্যাল মেশিন ট্রান্সলেশন। স্ট্যাটিস্টিক্স মানে পরিসংখ্যান, একেবারে অঙ্কের মতো করে যে কটা শব্দ এখানে ব্যবহার করা হয়েছে, তার মানে এইখানে কিভাবে এই ভাষায় যখন আমি ট্রান্সলেট করছি সেখানে এই শব্দগুলো কোথায় কোথায় রাখবো, এবং নিউরাল টেকনিক, নিউরাল মানে নিউরোলজিক্যাল টেকনিক ইউজ করে এই মেশিন ট্রান্সলেশন আজকাল ব্যবহার করা হচ্ছে গুগল ট্রান্সলেশন এবং অন্যান্য বিভিন্ন ট্রান্সলেশনের ক্ষেত্রে। আমরা একবার কয়েকটা মেশিন ট্রান্সলেশনের আমরা পরে দেখব। এই মেশিন ট্রান্সলেশন যখন আমরা দেখবো যে কাকে রুল বেসড মেশিন ট্রান্সলেশন বলে, কাকে নন রুল বেসড, কাকে হিউম্যান মেশিন ট্রান্সলেশন বলে, সেগুলো আমরা এর পরে দেখবো। কিন্তু বেসিক্যালি এই ট্রান্সলেশন প্রসেসটা কিভাবে হয়, প্রথম যেটা হয় এই দুটো পদ্ধতিতে হয়। একটা হচ্ছে ডিকোডিং দ্য মিনিং অফ দ্য সোর্স টেক্সট, এক্স্যাক্টলি মানেটা কি সোর্স টেক্সটের সেটা গুগল খুঁজে বার করে। তারপর রিকোডিং দিস মিনিং ইনটু দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ, ওই এক্স্যাক্ট ওয়ার্ডটাকে
রিপ্লেস করে ইউজ করে। এবং ওই জন্যই অনেক ক্ষেত্রে এই চারটে বিষয়ে মানে যতটা সম্ভব এই চারটে বিষয়ে গ্রামার, সিম্যান্টিক্স মানে সেন্টেন্স কেমন করে কনস্ট্রাক্টেড হয়, স্টাডি অফ দ্য মিনিং মানে কেমন করে কনস্ট্রাক্টেড হয়, সিনট্যাক্স মানে হাউ ওয়ার্ডস কম্বাইন টু ফর্ম লার্জার ইউনিট, কেমন করে সেন্টেন্স ক্রিয়েট হয় ওয়ার্ড দিয়ে, এবং ইডিয়ম, এই চারটে জিনিসের নলেজ যে পার্টিকুলার সফটওয়্যার দিয়ে আমি ট্রান্সলেট করছি তার প্রয়োজন হয়। গ্রামার, সেমান্টিক্স, সিনট্যাক্স এবং ইডিয়ম। ইংরেজিতে একটা সেন্টেন্স কেমন করে ফর্ম হবে, সাবজেক্ট অবজেক্ট ভার্ব বা সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এই যে মানে পুরো স্ট্রাকচারটা এটা গুগলের মধ্যে ভরতে হবে। না ভরলে কিন্তু পরপর ট্রান্সলেট করে গেলে গুগল ট্রান্সলেট করতে পারবে না। আমি একটা খুব মানে ধরা যাক ট্রান্সলেট করছি, আমি দেখাচ্ছি যে কেমন করে ট্রান্সলেশনটা মেশিনে হয়। এই যে হুতুম প্যাচার নকশা, দ্য বুক has been influential in Bengali literature. It reflects the tension that arose within the several areas of the Bengali society in Calcutta. কলকাতার যে বাংলার সমাজ তার মধ্যে যে টেনশন, সেটা তার মধ্যে যে দ্বন্দ্ব, সেগুলোকে কেমন করে হুতুম প্যাচার নকশার মধ্যে আনা হচ্ছে। আমি যদি ইংলিশে পুরোটাকে দিয়ে দিই, এই যে এইভাবে ট্রান্সলেট হবে। অনেক ক্ষেত্রে ভুল থাকবে, আবার অনেক ক্ষেত্রে ঠিক করবে। The book has been influential in Bengali literature. বইটা বাংলা সাহিত্যে প্রভাব বিস্তার করেছে। এটা বাঙালি সমাজে বিভিন্ন ক্ষেত্রে, বিশেষ করে কলকাতায় উদ্ভূত উত্তেজনাকে প্রতিফলিত করে। উদ্ভূত বানানটা ভুল, উদ্বৃত্ত করেছে। এই উত্তেজনার কারণগুলির মধ্যে রয়েছে খ্রিস্ট ধর্মে ধর্মান্তরিত হওয়ার বৃদ্ধি। এবার এই যে খ্রিস্ট ধর্মে ধর্মান্তরিত হওয়ার জনসংখ্যার বৃদ্ধি বা লোকজন খুব বেশি পরিমাণে খ্রিস্ট ধর্মে ধর্মান্তরিত হচ্ছে, এই সেন্সটা প্রপারলি আনতে পারেনি। ব্রাহ্মবাদের উত্থান খুব ভালো করেছে এবং ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগে সংস্কারকদের দ্বারা গৃহীত সামাজিক সংস্কারের মতাদর্শ খুব ভালো ট্রান্সলেট করেছে। হুতুম প্যাচার নকশা এই পরিবর্তনগুলির অভিব্যক্তি দেয়, এই পরিবর্তনগুলির অভিব্যক্তি দেয় বৃদ্ধুপাত্মক এবং বাজে হাস্যরসের সাথে। বোঝায় যে বাজে হাস্যরসটা এটা প্রপার করতে পারেনি, কারণ এখানে বাজে এই যে বডি হিউমার, BAWDY, বডি মানে হচ্ছে অশ্লীল, এটা বাজে না করে অশ্লীল করতে হতো। এবার এই যে ট্রান্সলেশনটা পুরোপুরি ঠিকভাবে করতে পারছে না, কিন্তু আবার খানিকটা করছে। এবার তুমি দেখো, যদি এই যে বডি মানে বাজে দিচ্ছে BAWDY যদি তুমি দাও, এটা কিন্তু এই যে বাংলাতে কিন্তু অশ্লীল দিচ্ছে বা অভব্য কথাটা ব্যবহার করছে। অর্থাৎ যদি একটা শব্দ আমি দিই তাহলে কিন্তু বেটার ট্রান্সলেটেড হয়। যদি একটা সেন্টেন্স আমি গুগল ট্রান্সলেশনে দিই তাহলে বেটার ট্রান্সলেটেড হয় রাদার দেন অনেকগুলো সেন্টেন্স। কারণ মেশিন এই যে অপারেট করছে, যত বেশি তুমি মেশিনকে দেবে তত প্রপারলি কাজ করবে না। কারণ ওদের ওই যে গ্রামারের ইউজ করাটা বা ইডিয়ামের ইউজ করাটা ওরা প্রপারলি করতে পারে না। ছোট্ট শব্দ দিলে বা একটা সেন্টেন্স দিলে প্রপারলি ট্রান্সলেটেড হয়, একটা প্যারাগ্রাফ দিলে প্রপারলি ট্রান্সলেটেড হয় না। এইভাবে গুগল ট্রান্সলেশন অপারেট করে। আমরা এর পরবর্তীকালে আরো অনেক ধরনের মেশিন ট্রান্সলেশনের এক্সাম্পল দেখব। যখন আমরা যে প্রশ্নটা এখন আমরা করছি সেটা তো 5 নম্বরের প্রশ্ন এবং 10 নম্বরের প্রশ্ন এইভাবে আসতে পারে যে ডিসকাস ডিফারেন্ট স্কুলস অফ থট ইন ট্রান্সলেশন স্টাডিজ। এটা যদি 10 নম্বরে পড়ে তাহলে 3টে তুমি স্কুলের এক্সাম্পল দিলে, একটা হচ্ছে ইকুইভ্যালেন্স, একটা হচ্ছে ব্যাক ট্রান্সলেশন, একটা হচ্ছে মেশিন ট্রান্সলেশন। কিন্তু যদি তোমায় শুধু মেশিন ট্রান্সলেশন নিয়েই 10 নম্বরের প্রশ্ন পড়ে, তখন তোমায় মেশিন ট্রান্সলেশনের পরবর্তীকালে অনেকগুলো এক্সাম্পল দিতে হবে। মানে মেশিন ট্রান্সলেশনের যে বিভিন্ন এক্সাম্পল আমি পরবর্তীকালে দেখাবো। মাইক্রোসফট ট্রান্সলেট রয়েছে, ঠিক আছে, গুগল ট্রান্সলেশন ছাড়াও মাইক্রোসফট ট্রান্সলেট রয়েছে, যেটা আলাদা করে টাকা দিয়ে অনেক সময় কিনতে হয়। তারপরে স্যাট্রন বলে একটা বিরাট বড় কোম্পানি রয়েছে। এই যে বিভিন্ন ধরনের মেশিন ট্রান্সলেশন হয়, রুল বেসড মেশিন ট্রান্সলেশন, স্ট্যাটিস্টিক্যাল বেসড মেশিন ট্রান্সলেশন এবং নিউরাল মেশিন। রুল বেস হচ্ছে নিয়মগুলো যার মধ্যে তুমি ভরে দিচ্ছ, এই যে গুগলের মধ্যে তুমি নিয়মগুলো ভরে দিচ্ছ। স্ট্যাটিস্টিক্যাল মেশিন ট্রান্সলেশন আবার আরো অ্যাকিউরেট হয়, এক্সাক্ট পরিসংখ্যান বা স্ট্যাটিস্টিক্স গুলো ভরে দিচ্ছ, যে তার মধ্যে আরো বিভিন্ন ট্রান্সলেশনের এক্সাম্পল ভরে দিচ্ছ, সেটা আবার এক্সাম্পল বেসড মেশিন ট্রান্সলেশন হচ্ছে। এই যে সিস্ট্রান, SYSTRAN, সব থেকে পুরনো ওল্ডেস্ট মেশিন ট্রান্সলেশন কোম্পানি, যারা গুগলের অনেক আগে এই পৃথিবীতে এসেছিল এবং তারা এই বিভিন্ন ধরনের ট্রান্সলেশন মেথড ইউজ করে।
সিস্ট্র্যান। অ্যাপারটিয়াম একটা ওপেন সোর্স আরবিএমটি সফটওয়্যার রিলিজ কোম্পানি। আরবিএমটি মানে রুল বেসড মেশিন ট্রান্সলেশন। এই যে আমরা ট্রান্সলেশনগুলো করছি এগুলো প্রত্যেকটাই হচ্ছে রুল বেসড মেশিন ট্রান্সলেশন, মানে নিয়ম অনুযায়ী। নিয়ম কি? নিয়ম হচ্ছে গ্রামারের যে নিয়মটা, ইংরেজি থেকে বাংলা গ্রামারের যে সেন্টেন্স স্ট্রাকচারের নিয়মটা, সেটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে দিয়ে সফটওয়্যারের মধ্যে ঢোকানো আছে। রুল বেসড মেশিন ট্রান্সলেশন। অ্যাপারটিয়াম, সিস্ট্র্যান, এই কোম্পানিগুলোর নাম তোমাদেরকে একটু মাথায় রাখতে হবে, দেখবে আমার নোটের মধ্যে দেওয়া আছে। এরা ইউজ করতো এই আরবিএমটি, রুল বেসড মেশিন ট্রান্সলেশন। এর অনেকগুলো অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ আছে যেটা আমি পরে ডিসকাস করব। আবার অনেক কোম্পানি আছে যারা মেশিন ট্রান্সলেশন ইউজ করে, স্ট্যাটিস্টিক্যাল মেশিন ট্রান্সলেশন। গুগল ট্রান্সলেট স্ট্যাটিস্টিক্যাল মেশিন ট্রান্সলেশন বর্তমানে ব্যবহার করে। আর একটু উন্নত রুল রয়েছে, আবার তার মধ্যে বিভিন্ন স্ট্যাটিস্টিক্সও ঢোকানো আছে, যে এইখান থেকে এখানে ট্রান্সলেট করলে কি হয়, এখান থেকে ট্রান্সলেট করলে এইটা কিভাবে হতে পারে। মাইক্রোসফট ট্রান্সলেটর, বিখ্যাত ট্রান্সলেটর মোজেস বলে একটা সফটওয়্যার আছে, ওপেন সোর্স টুল কিট, এরা এই এসএমটি স্ট্যাটিস্টিক্যাল বেসড মেশিন ট্রান্সলেশন ব্যবহার করে। আবার এখন বর্তমানে যারা আরেকটু উন্নত ধরনের, তারা এনএমটি ইউজ করছে, নিউরাল মেশিন ট্রান্সলেশন। মানে অলমোস্ট একটা কম্পিউটার একটা ইন্টেলিজেন্ট মেথডে পরিণত হচ্ছে। গুগল এআই 2016 থেকে এই নিউরাল মেশিন ট্রান্সলেশন ব্যবহার করছে। ফেসবুকে যে ট্রান্সলেশন হচ্ছে, নিউরাল মেশিন ট্রান্সলেশন ব্যবহার করা হচ্ছে। এইভাবে বিভিন্ন মেশিন ট্রান্সলেশনের ধারা হয়, সেগুলো আমরা যখন বড় করে মেশিন ট্রান্সলেশন পড়বো সেটা আমরা ব্যবহার জানার চেষ্টা করব। এরপরে আমরা বলো, মেশিন ট্রান্সলেশনের কনসেপ্ট তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে কিনা? ক্লিয়ার হয়েছে তো? বেশ। এরপরে আমরা যে কনসেপ্টটা পড়ব সেটা হচ্ছে সোর্ন ট্রান্সলেশন। সোর্ন করা মানে কি? শপথ করা। শপথ করা। শপথ আমরা সব থেকে বেশি কোথায় করি? যাহা বলিব সত্য বলিব, সত্য বই, মিথ্যা বলিব না, কোর্টে। মানে স্যার কোন লিগ্যাল কাজ করার জন্য। রাইট। অনেক ক্ষেত্রে আমরা কোনো সার্টিফাইড ক্ষেত্রেও, মানে ধরা যাক আমি একটা সিভি জমা দিচ্ছি প্রিন্সিপালকে, আমি চাকরির জন্য বলছি, এবং সেখানে দেখবে সিভির তলাতে, মানে কারিকুলাম ভিটের তলায় লেখা থাকে যে উপরিউক্ত সমস্ত ইনফরমেশন যা দিচ্ছি তাহা সত্য, এবং এগুলি অসত্য হলে আমার চাকরি যাবে, এবং এগুলি অসত্য, এই কথাগুলির জন্য আমি রেসপন্সিবল, আমি দায়িত্ববদ্ধ। যদি কোনো অনলাইন এক্সামের সময় ফ্রন্ট পেজে যেমন নিচে সাইন করেছিলাম, অ্যাবসলিউটলি অর্পিতা বলে দিয়েছে, অনলাইন এক্সামিনেশনের সময় যেরকম ফ্রন্ট পেজে তোমরা সই করেছো, এ তোমরা অন্য কোনো জায়গা থেকে দেখে লেখনি, কোনো ধরনের অসৎ উপায় তোমরা অবলম্বন করবে না। এই যে তুমি সরকারের কাছে বা তুমি কোন একটা প্রতিষ্ঠানের কাছে দায়বদ্ধ হলে, রেসপন্সিবল হলে, এইটাকে বলে সোর্ন করা, শপথ নেওয়া। এবার সোর্ন ট্রান্সলেশন মানে কি? তুমি কোনো একটা এস্টাবলিশমেন্টে তোমার কোনো একটা তুমি বয়ান দিচ্ছ, সেইটার যখন ট্রান্সলেশন লিগ্যাল ওয়েতে হচ্ছে, আইন মাফিক। So sown translation, also called certified translation, aims at legal equivalence between two documents written in different languages. আমি এক্সাম্পল দিচ্ছি, ভারতবর্ষের মধ্যে অ্যারেস্টেড হয়েছে কোন একজন ব্রিটিশ ব্যক্তি, ড্রাগ পাচার করতে গিয়ে কলকাতায় অ্যারেস্ট হয়েছে, আমি এক্সাম্পল দিচ্ছি। সে যে স্পিচটা দিচ্ছে, যে স্টেটমেন্টটা দিচ্ছে, কিসে দিচ্ছে? ইংলিশে দিচ্ছে, বা স্প্যানিশে দিলে স্প্যানিশে দিচ্ছে। আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত অফিসিয়াল কাজ বাংলা এবং ইংরেজিতে হয়। সেই স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ থেকে ইংলিশ ল্যাঙ্গুয়েজে বা বাংলা থেকে ট্রান্সলেশনের যে কাজটা যিনি করবেন, তাকে অত্যন্ত দক্ষতার সঙ্গে করতে হবে, কারণ একটা শব্দ যদি ভুল হয়ে যায় তাহলে তার শাস্তি হতে পারে মারাত্মক। যদি তিনি যে স্পিচটা দিচ্ছেন তার অন্য ইন্টারপ্রিটেশন হয়, অন্য লিগাল ইন্টারপ্রিটেশন হয়, তাহলে তার 7 বছরের জেল হতে পারে, হয়তো অন্য ইন্টারপ্রিটেশন হলে তার 7 মাসের জেল হতে পারত। এই যে একটা অত্যন্ত সেন্সিটিভ ইস্যু নিয়ে লিগাল ইকুইভ্যালেন্স প্রতিষ্ঠা করার যে চেষ্টা, এস্টাবলিশিং a legal equivalence between two documents written in different languages, তাকে বলা হয় sown translation. Generally it is performed by someone authorized to do so by local regulations
some countries recognize declare competence অনেক জায়গাতেই sound translation ক্ষেত্রে বিভিন্ন দেশ কিছু রেগুলারিটিস বলে দেয় যে এই রকম ভাষা কেন লোকই এরকম ট্রান্সলেশন করতে পারবে এবং মানে কোর্টের মধ্যে একটা ভাষায় কথা বলছে সেটাকে ডাইরেক্টলি ট্রান্সলেট করছেন আরেকজন এই যে ক্ষমতাটা এটা কি বলে sound translation and others require the translator to be an official state appointee অন্যান্য দেশে এই ট্রান্সলেটর একজন অফিশিয়াল স্টেট অ্যাপয়েন্টি মানে রাষ্ট্র দ্বারা নিযুক্ত একজন মানুষ হন in some countries for example UK United Kingdom England translators must be accredited by certain translation institution কোনো বড় একটা ট্রান্সলেশন ইনস্টিটিউশন বা ট্রান্সলেশন স্কুলের সার্টিফিকেট ছাড়া এই ধরনের ট্রান্সলেশন করতে দেওয়া হয় না কারণটা কি বিকজ অফ ইটস সেনসিটিভ কন্টেন্ট যে কোনো সময় এদিক ওদিক হয়ে যেতে পারে এটাকে বলা হয় সোন ট্রান্সলেশন বলো পরিষ্কার কিনা Yes, sir. বেশ 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 এইবার আমরা একটা মানে খুবই ইম্পর্টেন্ট স্কুলে আসবো তার সেই স্কুলটার নাম হচ্ছে ডেসক্রিপটিভ ট্রান্সলেশন স্টাডিজ ডেসক্রিপটিভ ট্রান্সলেশন DTS বলা হয় দু ধরনের ট্রান্সলেশন স্টাডিকে আমরা জেনারেলি আমরা দেখব মোটামুটি দুটো ভাগে অনেক ক্ষেত্রে ভাগ করে একটা হচ্ছে অ্যানালাইটিক্যাল আর একটা হচ্ছে ডেসক্রিপটিভ ডেসক্রিপটিভটাই বেশি পরিমাণে রিকগনাইজড হয় বেশি পরিমাণে মানে সারা পৃথিবীতে খুব বেশি পরিমাণে এই জনপ্রিয় হয়েছে এই ডেসক্রিপটিভ ট্রান্সলেশন মেথড এবার হোয়াট ইজ ডেসক্রিপটিভ ট্রান্সলেশন মেথড সেটাই আমরা দেখব এক মিনিট ট্রান্সলেশন মেথড এই পৃথিবীতে যখন প্রথমে শুরু হয় তখন অনেক অংশেই সেটা ছিল প্রেসক্রিপটিভ মানে ডাক্তার কি দেয় তোমাকে প্রেসক্রিপশন মানে কি বলো প্রেসক্রিপশন মানে কিছু জিনিস যেগুলো প্রেসক্রাইব করে দেয় দরকারি রাইট উপায় বদলে দেওয়া যে তুমি আমি অর্পিতাকে বলে দিলাম অর্পিতা তুমি অনার্সের জন্য যখন পড়বে এইভাবেই পড়বে তোমাকে আনসারটা এভাবে মুখস্থ করে দিতে হবে এইরকম ওয়েতে পড়তে হবে এবং এইভাবে এর বাইরে পড়বে না তোমাকে যদি ডাক্তার প্রেসক্রাইব করে দেয় যে তোমাকে প্যারাসিটামল খেতে হবে বা তোমাকে অ্যামক্সিসিলিন এবং অ্যাম্পিসিলিন খেতে হবে তাহলে তোমাকে ওষুধগুলোই খেতে হবে ওর বাইরে ওষুধ তুমি ট্রাই করতে পারবে না তুমি যদি ডাক্তারকে বলো যে ডাক্তারবাবু আমি প্যারাসিটামল 500 দিচ্ছি তারপর তুমি ডলোপার 650 খেয়ে এসছি প্যারাসিটামল 650 খেয়ে এসছি তাহলে কি সেটা আপনি কোনো অসুবিধা নেই তো ডাক্তারবাবু খোঁচে রেগে বোম হয়ে যাবে কারণ তুমি সেই প্রেসক্রিপশনের বাইরে যাচ্ছ চিরকালই হিস্টোরিক্যালি ট্রান্সলেশন এই যে মেথড যেটা নিয়ে আমি ডিসকাস করছি সেটা একটা সময় হিস্টোরিক্যালি হ্যাজ অলওয়েজ বিন প্রেসক্রিপটিভ টেলিং ট্রান্সলেটার্স হাউ টু ট্রান্সলেট লেখক বা অন্য কেউ বলে দিত ট্রান্সলেটারকে কেমন করে ট্রান্সলেট করবে এর বাইরে তুমি যেতে পারবে না কিন্তু একাডেমিক স্টাডিজ এর ক্ষেত্রে বাইরে যাওয়াটা খুব প্রয়োজন আমি যদি অর্পিতাকে বলি অর্পিতা তুমি এইভাবেই পড়বে যদি অরিজিৎকে বলি অরিজিৎ তুমি এইভাবেই পড়বে এর বাইরে গিয়ে নিজের মতো করে একটা এরিয়া এক্সপ্লোর করা খুব প্রয়োজন তাই তো ফলে প্রেসক্রিপশনের বাইরে যখন যাচ্ছ তখন কি করছো তুমি তোমার মতো রুল ক্রিয়েট করছো তুমি তোমার মতো এমপেরিক্যাল স্টাডিজ করছো নিজের মতো করে পড়াশোনা করে প্র্যাকটিক্যাল ব্যাপারটা বুঝে তোমার মতো করে কাস্টমাইজ একটা নিয়ম ঠিক করছো এইটা কি বলা হচ্ছে ডেসক্রিপটিভ which is almost opposite to the prescriptive. So what is prescriptive? Prescriptive means telling translators how to translate to the point that discussions of translation that were not prescriptive
were generally not considered to be about translation at all. অর্থাৎ এমন ছিল একটা সময় যে ধরা যাক অ্যারিস্টটলের পোয়েটিক্স তুমি ট্রান্সলেট করছো, অথচ তুমি অ্যারিস্টটলের পারমিশন নাওনি যে কেমন করে ট্রান্সলেট করতে হবে, তাহলে সেটাকে অনুবাদ বলে গণ্যই করা হবে না, গণ্যই করা হবে না। কারণ তুমি তার প্রেসক্রিপশনটা ফলো করোনি। যেমন তুমি যদি ডাক্তারের প্রেসক্রিপশন ফলো না করো, তাহলে সেটাকে চিকিৎসা বলেই কনসিডার করা হবে না। So when historians of the translation studies trace early Western thought about translation, for example, they most often say at the beginning at the renowned orator Cicero. Cicero is a Marcus Tullius Cicero, a famous Roman lawyer, statesman, scholar, philosopher, academician, যিনি প্রথমবার কেমন করে ট্রান্সলেট করতে হবে তার কয়েকটা বেসিক এক্সাম্পল দেন। He used translation from Greek to Latin to improve his oratorical ability. তিনি তার কথা বলার যে ক্ষমতা সেটাকে গ্রিক থেকে ল্যাটিনে ট্রান্সলেট করে সেটাকে বাড়াতে চেয়েছিলেন। তিনি যে প্রেসক্রিপশনটা দিয়েছেন সেটাই তোমাকে ফলো করতে হবে, সেটা তোমাকে ফলো করতেই হবে। An early description of what Jerome ended up calling the sense for sense translation. সেন্ট জেরোম যাকে বলেছিলেন যে এর ভাবটাকে আনতে হবে, ওই পার্টিকুলার প্রেসক্রিপশন মেনেই আনতে হবে। কিন্তু পরবর্তীকালে এই ডেসক্রিপটিভ হিস্ট্রি অফ দ্য ইন্টারপ্রিটার্স ইন ইজিপ্ট provided by Herodotus several centuries earlier is typically not thought of as translation studies. Herodotus প্রথমবার বলেন যে না, তুমি যদি কেবলমাত্র প্রেসক্রিপশনের মধ্যে দিয়ে চলো তাহলে এটা ঘটবে সেটা হচ্ছে তোমার সঙ্গে যাদের যোগাযোগ হচ্ছে তারাই ট্রান্সলেট করতে পারবে, অন্যরা কেউ ট্রান্সলেট করতে পারবে না। মানে অন্য কালচারের লোকেরা যারা পিথাগোরাসকে চেনে না বা যারা সিসেরোকে চেনে না, তাহলে ট্রান্সলেট করবে কেমন করে? তুমি একটা ট্রান্সলেশনের রুল তৈরি না করো, তুমি যদি ট্রান্সলেশনের একটা ডেসক্রিপটিভ এম্পেরিক্যাল বা সিস্টেম্যাটিক স্কুল তৈরি না করো, তাহলে ডিটিএস তাহলে ডেসক্রিপশন কেমন করে হবে? তাহলে ট্রান্সলেশন যদি চলবে কেমন করে? এইটাকেই বলা হচ্ছে ডেসক্রিপটিভ ট্রান্সলেশন স্টাডিজ। এই যে আমরা ট্রান্সলেশন স্টাডিজ পড়ছি, এই যে ট্রান্সলেশন স্টাডিজের বিভিন্ন ডেফিনেশন আমরা পড়ছি, কাকে সোর্স ল্যাঙ্গুয়েজ বলে, কাকে টার্গেট ল্যাঙ্গুয়েজ বলে, কাকে মেশিন ট্রান্সলেশন বলে, কাকে ইকুইভ্যালেন্স বলে, যে নিয়মগুলো আমরা পড়ছি, এই পুরো যে সায়েন্টিফিক মেথডোলজি অফ দ্য ট্রান্সলেশন ইজ নোন অ্যাজ দ্য ডেসক্রিপটিভ ট্রান্সলেশন। এই ডেসক্রিপটিভ ট্রান্সলেশন স্টাডিজের একটা বড় অংশ হচ্ছে হোমস ম্যাপ। যে হোমসের কথা আমি একটু HOLMES, হোমসকে যিনি এই ট্রান্সলেশন স্টাডিজ কথাটাকে প্রথমবারের জন্য ব্যবহার করেন, জেমস এস হোমস, এই ভদ্রলোক যিনি প্রথম এই ট্রান্সলেশন স্টাডিজকে সৃষ্টি করেন, আমেরিকান ডাচ পোয়েট, ট্রান্সলেটর অ্যান্ড ট্রান্সলেশন স্কলার। অদ্ভুত দেখতে ভদ্রলোককে, কিন্তু অত্যন্ত জ্ঞানী মানুষ। জেমস স্ট্র্যাটন হোমস 1924 থেকে 1986 তিনি এই ডেসক্রিপটিভ ট্রান্সলেশন স্টাডিজের মেথডের জনক। এবং এই যে মানে ডিটিএস করেসপন্ডস টু আ ডেসক্রিপটিভ এম্পেরিক্যাল, এম্পেরিক্যাল মানে জ্ঞানলব্ধ, জ্ঞানের মধ্যে দিয়ে যে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স তার মধ্যে দিয়ে, এম্পেরিক্যাল প্র্যাকটিক্যাল আমরা কথা ইউজ করি মাঝে মাঝে। এম্পেরিক্যাল নলেজ মানে আমাদের এই পৃথিবী থেকে বের হওয়া নলেজ। এম্পেরিক্যাল ইন্টারডিসিপ্লিনারি, যে অনেকগুলো ডিসিপ্লিনের জন্ম হচ্ছে ট্রান্সলেশন স্টাডিজ থেকে। তারা যাক কম্পিউটার স্টাডিজ, লিঙ্গুইস্টিক্স, তারা যাক সেমিওটিক্স, এইগুলোর যে রুল যেগুলো আমরা বিভিন্ন জায়গা থেকে নিচ্ছি, এবং কালচারাল হিস্ট্রি, সাংস্কৃতিক ইতিহাসের উপর ফোকাস করে যে ট্রান্সলেশন মেথডটা তৈরি করা হয়েছে 1970-এর দশকে ডেভেলপড হয়, gained momentum in the 1980s and boomed in the 1990s. 1990s এ এটা ফুলে ফেঁপে ওঠে। এই যে পুরো মেথডটাকে বলা হয় ডেসক্রিপটিভ ট্রান্সলেশন স্টাডিজ বা ডিটিএস। ডেসক্রিপটিভ ট্রান্সলেশন স্টাডিজ বা ডিটিএস হচ্ছে যার মাধ্যমে ট্রান্সলেশনের একটা সায়েন্টিফিক মেথডোলজি ক্রিয়েট করা হয়েছে। ইট ইজ আ পলিসিস্টেম মেথড। কেন পলিসিস্টেম? পলি মানে কি মেনি, মাল্টিপল সিস্টেম, অনেকগুলো সিস্টেম। কম্পিউটারকেও সাহায্য নিচ্ছে, ল্যাঙ্গুয়েজেরও সাহায্য নিচ্ছে, আবার মানুষেরও সাহায্য নিচ্ছে, গ্রামারেরও সাহায্য নিচ্ছে। এতগুলো সিস্টেমকে ইউজ করে যখন একটা প্রপার মেথড ক্রিয়েট করা হচ্ছে তাকে বলা হচ্ছে ডেসক্রিপটিভ ট্রান্সলেশন স্টাডিজ। বলো পরিষ্কার কিনা? ডেসক্রিপটিভ ট্রান্সলেশন স্টাডিজ পরিষ্কার কিনা?
ইয়েস স্যার। একটা মেথডকে যখন আবিষ্কার করা হচ্ছে ট্রান্সলেশনের, রাদার দ্যান প্রেসক্রিপটিভ নয়, কারো প্রেসক্রিপশন মেনে নয়, ট্রান্সলেশনের নিজস্ব নিয়ম ক্রিয়েট করে ট্রান্সলেশন নিজের পায়ে দাঁড়াবে, যাতে অর্পিতাও ট্রান্সলেট করতে পারবে, মোবারকও ট্রান্সলেট করতে পারবে, সাথীও ট্রান্সলেট করতে পারবে। আগে যেটা কি ছিল যে সিসেরোর সঙ্গে দেখা না করলে তুমি ট্রান্সলেট করতে পারবে না, সিসেরো তার শিষ্যকে বলবে, তার শিষ্য তার শিষ্যকে বলবে, এভাবে প্রেসক্রিপশন। এই প্রেসক্রিপটিভ না হয়ে ডেসক্রিপটিভ। পরিষ্কার? বলো বলো। তাহলে যখন ডেসক্রিপটিভ ট্রান্সলেশন ছিল না, তার আগে যদি কোনো মানে লেখা ট্রান্সলেটর হওয়া যদি মানে যে লিখেছে সে যদি মারা যেত, তাহলে তার লেখাটা কি করে ট্রান্সলেট হতো? না, এটা নট অলওয়েজ যে তার লেখার থেকেই তাকে মানে এক্স্যাক্টলি যে মারা গেছে তার তাকেই জিজ্ঞেস করতে হবে, এরকম নয়। কিন্তু ট্রান্সলেশনের কয়েকজন গুরু থাকতো। ধরো আমি হচ্ছি এই গোপালনগর এবং মানে এই হুগলি জেলার হচ্ছে ট্রান্সলেটার, একজন বড় ট্রান্সলেটার। এবার তুমি ধরো কোনো কিছু ট্রান্সলেট করবে, তোমাকে সেই গুরুর কাছে যেতে হবে, গিয়ে বলবে গুরু আমাকে একটু ট্রান্সলেশনটা শিখিয়ে দিন। গুরু যা যা বলবে সেই মেথডেই তোমাকে ট্রান্সলেশন করতে হবে। এটা মানে এই নয় যে শেক্সপিয়ারের ট্রান্সলেশন করতে গেলে তোমাকে শেক্সপিয়ারকে যেতে হবে, তা নয়। যিনি শেক্সপিয়ারের সব থেকে বড় ট্রান্সলেশন করেন সেই সময়ে আলেকজান্ডার পোপ, খুবই ইম্পর্টেন্ট শেক্সপিয়ারিয়ান ট্রান্সলেটর, হোমারকেও ট্রান্সলেট করেছেন। তার কাছে তুমি একজন ছোট্ট ট্রান্সলেটর, তোমাকে যেতে হবে। এখন তোমাকে যেতে হবে না, কারণ ট্রান্সলেশনের যে নিয়মগুলো এগুলো ট্রান্সলেশন স্টাডিজ বা ডেসক্রিপটিভ ট্রান্সলেশন মেথডের মধ্যে পরপর দেওয়া আছে। এই ট্রান্সলেশনের থিওরি, এই থিওরিটা আবিষ্কার করেন এই জেমস এস হোমস। এই নিয়ে তার একটা বিখ্যাত ম্যাপ রয়েছে যাকে বলা হয় হোমস ম্যাপ। আমরা পরবর্তীকালে অল্প করে দেখবো হোমস ম্যাপ, আমাদের পরীক্ষার মধ্যে অতটা পড়ে না। হোমস ম্যাপ অফ দ্য ট্রান্সলেশন স্টাডিজ, এই যে পুরো ম্যাপটাকে বলা হয় হোমস ম্যাপ। আমরা খানিকটা দেখবো এই ট্রান্সলেশন স্টাডিজকে কতটা বিভিন্ন ভাগে ভাগ করে যেতে পারে। একটা হচ্ছে পিওর, একটা অ্যাপ্লাইড। এই পিওরের আবার দুটো ভাগ, থিওরিটিক্যাল এবং ডেসক্রিপটিভ। থিওরিটিক্যালি দুটো ভাগ, জেনারেল আর পার্শিয়াল। ডেসক্রিপটিভ হচ্ছে প্রোডাক্ট ওরিয়েন্টেড, প্রসেস ওরিয়েন্টেড এবং ফাংশন ওরিয়েন্টেড। এইটা আমরা করি। প্রোডাক্ট ওরিয়েন্টেড মানে যে ট্রান্সলেশনটা হবে সেই প্রোডাক্ট ওরিয়েন্টেড ট্রান্সলেশন, যেটা হবে সেই অনুযায়ী পড়াশোনা করে যে মেথডটা আমরা আবিষ্কার করব সেটা হচ্ছে ডেসক্রিপটিভ ট্রান্সলেশন স্টাডিজ। আর এটা হচ্ছে অ্যাপ্লাইড ট্রান্সলেশন স্টাডিজ, একদম অ্যাপ্লিকেশনের বেসিসে। কিন্তু এই তথ্য যদি আবিষ্কার না হয় তাহলে অ্যাপ্লিকেশন কিন্তু করা যাবে না। ফলে বেসিক তত্ত্বের জায়গাটাকে এই ডেসক্রিপটিভ ট্রান্সলেশন স্টাডিজ ঠিক করেছে। বলো পরিষ্কার কিনা? হ্যাঁ স্যার। বেশ। জেমস এস হোমস, আমেরিকান ডাচ পোয়েট, ট্রান্সলেটর এন্ড ট্রান্সলেশন স্কলার। হি ইজ অ্যাকচুয়ালি দ্য ফাদার ফিগার অফ দ্য ট্রান্সলেশন স্টাডিজ, এবং তিনি এই ডেসক্রিপটিভ ট্রান্সলেশন স্টাডিজের জন্মদাতা হিসেবে আমরা দেখতে পারি। আমরা চলে আসছি তার পরবর্তীকালের যে টার্মটা, যার নাম হচ্ছে স্কোপস থিওরি। হোয়াট ইজ স্কোপস থিওরি? স্কোপস থিওরি কাকে বলে? Any idea? Scopus theory. Scopus theory of the translation. Any idea? বলো। এটা অনেকটা ডেসক্রিপটিভ ল্যাঙ্গুয়েজ থেকে বেরিয়েছে। আমরা বর্তমানে প্রচুর ইউজ করি বিভিন্ন ধরনের এই মেথড, বিভিন্ন ব্রিফ। বেশ, আমি বলে দিচ্ছি। স্কোপস শব্দটা অ্যাকচুয়ালি বেরিয়েছে জার্মান শব্দ স্কোপস থিওরি থেকে। ইটস আ থিওরি অফ ট্রান্সলেশন স্টাডিজ দ্যাট এমপ্লয়েজ দ্য প্রাইম প্রিন্সিপল অফ এ পারপাসফুল অ্যাকশন দ্যাট ডিটারমাইন্স আ ট্রান্সলেশন স্ট্র্যাটেজি। খুব ভালো করে শব্দগুলোকে দেখো। প্রাইম প্রিন্সিপল অফ এ পারপাসফুল অ্যাকশন। পারপাসফুল অ্যাকশন মানে একটা উদ্দেশ্য নিয়ে যখন তুমি একটা কোনো কাজ করছো, এখানে তোমার উদ্দেশ্যটা কি? ট্রান্সলেট করা। তো সেই উদ্দেশ্যটাকে সফল করার জন্য যে বেসিক ট্রান্সলেশন স্ট্র্যাটেজি, তুমি ইউপিএসসি ক্লিয়ার করবে, তার জন্য যে বেসিক স্ট্র্যাটেজি তোমাকে দেওয়া হবে, সেই স্ট্র্যাটেজিটাকে ইউজ করে যদি তুমি এমপ্লয় করে ইউপিএসসি পাও, সেই মেথডটাকে বলা হচ্ছে স্কোপস থিওরি। দ্য ইন্টেনশনালিটি of a translational action stated in a translation brief, the directive মানে কিভাবে করতে হবে, and the rules
guide a translator to attain the expected target text translatum অর্থাৎ যখন তুমি কোনো একটা বড় ট্রান্সলেটর কোম্পানিতে জয়েন করো, পেঙ্গুইন, অক্সফোর্ড, কেমব্রিজ, যেটা প্রচুর ট্রান্সলেট টেক্সট তৈরি করে তোমরা জানো। এই যে সমস্ত, আমি যদি সার্চ করি পেঙ্গুইন ক্লাসিক্স, পেঙ্গুইন ক্লাসিক্স ব্ল্যাক বুক বলে বিখ্যাত পেঙ্গুইনের ব্ল্যাক বুক, তোমরা পড়েছো অনেকগুলো, মেটামরফোস থেকে শুরু করে সবগুলো হচ্ছে এই পেঙ্গুইন ক্লাসিক্স এর ব্ল্যাক বুক। কালো রঙের মলার দিয়ে এই যে পেঙ্গুইনের এগুলো, এই যে একদম কালো রঙের মলার দিয়ে তোমার বিভিন্ন যে বইগুলো তৈরি করা হয় ওগুলোকে পেঙ্গুইন ব্ল্যাক বুক বলা হয় বা পেঙ্গুইন ক্লাসিক্স বলা হয়। এই যে এতগুলো ট্রান্সলেশন হচ্ছে, এই যে তোমরা অনেকগুলি দেখেছো যে এতগুলো ট্রান্সলেশন হচ্ছে, এগুলো করার জন্য কি দরকার? এই যে এগুলো এই যে জোজে মার্টির সিলেক্টেড রাইটিং, মেরি শেরির ফ্র্যাঙ্কেনস্টাইন ব্রিটেনেই লেখা, কিন্তু অনেকগুলোই এই যে লুও গুয়ানজং এর দ্য রোম্যান্স অফ দ্য থ্রি কিংডমস, এগুলো ব্রিটিশ ল্যাঙ্গুয়েজে লেখা নয়, ইংলিশে লেখা নয়। ডেথ ইন ভেনিস, টমাস মান, জার্মানে লেখা। এই যে এগুলো ট্রান্সলেটেড হয়েছে, এগুলো কিভাবে ট্রান্সলেট হচ্ছে? তোমাদের কি মনে হয় কি এই যে কোম্পানিগুলো এগুলোকে ট্রান্সলেট করছে তাদের কোনো নিয়ম নেই? অবশ্যই নিয়ম রয়েছে। সেই নিয়মগুলোকে যদি আমি পরপর মেনটেন করি তাহলে এই যে নিয়মগুলো, এই নিয়মগুলোই হচ্ছে স্কোপস থিওরির মধ্যে পড়ছে। এই ট্রান্সলেশনাল অ্যাকশনকে অ্যাচিভ করার জন্য আমাকে যে ট্রান্সলেশন ব্রিফ মানে একটা ছোট্ট মতো কাগজে লেখা আছে যে এই জিনিসগুলো তোমাকে অ্যাচিভ করতে হবে, এই নিয়ম তুমি ফলো করবে। এই নিয়ম মানে তোমাকে একটা ছোট্ট মতো ডিকশনারি দিয়ে দিচ্ছে, যে ডিকশনারি অনুযায়ী এই মানেটার মানে এইটাই, এবং সেটা কোনো এমনি সাধারণ ডিকশনারি নয়, সেই ডিকশনারিটা তৈরি করছে সেই পার্টিকুলার কোম্পানি। তোমরা আনন্দবাজার পড়ো? কারা কারা আনন্দবাজার পড়ো বলো? আনন্দবাজার কারা কারা পড়ো? কেউ পড়ো কি আনন্দবাজার? অনেকেই পড়ো, দেখেছো আনন্দবাজার। রিসেন্টলি আনন্দবাজারে দেখবে বর্গের জ এর এখানে একটা পুটকি দিচ্ছে, এটা মানে তোমরা কি জানো? শুনতে পাচ্ছ আমার কথা? বলো। বর্গের জর তলায় একটা পুটকি দিচ্ছে মানে কি? যখন আমি জকে জেড উচ্চারণ করছি, জু, এই জু যখন আমি প্রোনাউন্সিয়েশন করছি তাকে ওই বর্গের জর তলায় জয়ের তলায় ফুটকি দেওয়া মানে জু। এটা অন্য কোনো সংবাদ মাধ্যম ব্যবহার করে না, কেবলমাত্র আনন্দবাজার পত্রিকাই ব্যবহার করে। ডেঙ্গু, DENGUE, ডেঙ্গু একটা রোগ, মশাবাহিত রোগ, আমরা জানি একটা ভাইরাল ফিভার, এটাকে বাংলাতে ডেঙ্গি লেখে আনন্দবাজার, অন্য কোনো সংবাদ মাধ্যম লেখে না, কারণ অরিজিনাল ইটালিয়ান শব্দকে ট্রান্সলেট করে। তাই এই যে সেই পার্টিকুলার কোম্পানির যে পার্টিকুলার পলিসি অফ ট্রান্সলেশন, তাকে বলা যেতে পারে স্কোপস থিওরি। বুঝতে পেরেছো? সেই পার্টিকুলার কোম্পানিটা ট্রান্সলেশনের জন্য কি কি মেথড ব্যবহার করছে, সেইটা এই ট্রান্সলেশন ব্রিফ, এই ট্রান্সলেশন ডাইরেক্টিভ, এটা পুরো স্কোপস থিওরির মধ্যে পড়ছে। একজন বিখ্যাত ফিলোসফার, জার্মান ফিলোসফারের নাম হচ্ছে নিটশে, NIETZSCHE। এই নিটশের বাংলা উচ্চারণ কি হবে? বেশিরভাগ লোকজন লেখে নিটশে, নিটশে। অলোকরঞ্জন দাশগুপ্ত লেখেন নিচে। একবার বলেছিলেন যে নিচে লিখলে আমাকে উপরে পাঠিয়ে দেবে, কারণ লোকজন তো মানে এটাকে অ্যাকসেপ্ট করে না, কিন্তু এক্সাক্ট জার্মান প্রোনাউন্সিয়েশন হচ্ছে নিচে, নিটশে নয়, নিচে। এবার আনন্দবাজার তো নিচে লেখে, বা আমি বলছি অনুষ্ঠুপ নিচে লেখে। এবার এই যে নিচে লিখতে বাধ্য করছে এই বিশেষ বানান বিধির মাধ্যমে, এইটা পড়ছে স্কোপস থিওরির মধ্যে, যে বিশেষ কিছু ব্রিফ, ট্রান্সলেশনাল ব্রিফ বা ডাইরেক্টিভ একটা পার্টিকুলার কোম্পানি যখন দেয়, তোমাকে সেটা ফলো করতে হবে। The intentionality of a translational action stated in a translation brief, যেটা ট্রান্সলেশন ব্রিফে লেখা আছে যে এটার ইন্টেনশনটা কি, এটার আলটিমেট লক্ষ্যটা কি, কোন ধরনের দর্শককে এটা অ্যাড্রেস করছে, কি কি রুল ফলো করতে হবে ট্রান্সলেট করতে, এই যে পার্টিকুলার ব্রিফটা যেখানে থাকে তাকে বলা হয় স্কোপস থিওরি। এবার এরকম স্কোপস থিওরির অনেক ম্যাপ রয়েছে, অনেক আইডিয়া রয়েছে। এরকম এই যে তোকে দেখালাম জেমস হোমসের ম্যাপ অফ দ্য ট্রান্সলেশন স্টাডিজ, এই ম্যাপটা, এটা
একটা স্কোপস থিওরির একটা পার্ট। আবার ক্যাথরিন রেইজের ফাংশনাল ক্যাটেগরি কেমন করে ট্রান্সলেশন করতে বিভিন্ন ক্যাটেগরিগুলো, হ্যান্স ভার্মিয়ারের স্কোপস থিওরি, এগুলো হচ্ছে কেমন করে তুমি ট্রান্সলেশন করতে বিভিন্ন নিয়ম, এই বিভিন্ন নিয়ম এবং কানুন যেগুলো এই ট্রান্সলেশনটা করতে গেলে লাগবে তোমার। স্কোপস ইজ এ গ্রিক ওয়ার্ড হুইচ মিনস পারপাস। এই পারপাসটাকে সার্ভ করতে গেলে তোমার লাগবে কিছু ফাংশন, তোমাকে মেনটেন করতে হবে। সেইটা যে বিভিন্ন কোম্পানি করছে তাকে বলা হচ্ছে স্কোপস থিওরি। বলো পরিষ্কার কিনা? হ্যাঁ স্যার। পরিষ্কার। আমি তোমাকে তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। কোনো কারণে ভুল করে দুম করে কেটে গিয়ে বেরিয়ে গেছি আর কি। তো তাহলে মোটামুটি স্কোপস থিওরিটি ক্লিয়ার হয়েছে? বলো। হ্যাঁ স্যার। বেশ, আমি স্কোপস থিওরিটি আজকে শেষ করছি। আমি জাস্ট একজনের নাম লিখছি। বিখ্যাত ফ্রেঞ্চ ডিপ্লোম্যাট হুবার্ট ল্যাঙ্গুয়েট। এটা যদি বাংলা তুমি মানে এটা ট্রান্সলেট করো, এই নামটার উচ্চারণ কি হবে? এনি আইডিয়া? ফ্রেঞ্চ ডিপ্লোম্যাট, রিফর্মার, 1528 থেকে 1581। আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, বানান কতটা ডিফারেন্ট হতে পারে সেটা বোঝানোর জন্য। বলো, এই শব্দটা যদি আমি বাংলায় ট্রান্সলেট করি তাহলে এটা কি হবে? এনি আইডিয়া? স্যার হুবার্ট ল্যাঙ্গুয়েট। ল্যাঙ্গুয়েট এটা ফ্রেঞ্চ প্রোনাউন্সিয়েশন অনুযায়ী তো এটা বাংলা হবে। তাহলে ফ্রেঞ্চ প্রোনাউন্সিয়েশনটা কি? হুবার্ট ল্যাঙ্গুয়েট। এটা বাংলায় হবে উবের লাগে। উবের লাগে। বুঝতে পেরেছো কতটা ডিফারেন্স হতে পারে? ফলে যদি এই স্কোপস থিওরির মধ্যে দিয়ে আমি যদি প্রপার একটা মেথড ক্রিয়েট করে না দিই, আমার কাছে ডিকশনারি আছে, নামের উচ্চারণের ডিকশনারি, কেমন করে বিভিন্ন নাম উচ্চারণ করা যায়, তাহলে কিন্তু পুরো জিনিসটা এদিক ওদিক হয়ে যাবে। যদি আমি একটা প্রপার ডিকশনারি বা একটা প্রপার মেথড বলে না দিই। বিখ্যাত ফ্রেঞ্চ থিঙ্কার MICHEL, তোমরা পরবর্তীকালে এনার সম্বন্ধে পড়বে FOUCAULT। এটা তোমরা কি উচ্চারণ করবে বাংলায়? আমি দেখাচ্ছি ভদ্রলোককে। বলো, MICHEL FOUCAULT কি উচ্চারণ করবে বাংলায়? এনিওয়ান ক্লাসের মধ্যে? প্রথমটা মাইকেল, তারপর প্রথমটা ফ্রেঞ্চে মাইকেল বলে কিছু হয় না, ওটা মিশেল। ইংলিশে মাইকেল হবে, ফ্রেঞ্চে একই নাম মিশেল হয়ে যাবে, মিশেল। মিশেল ফুকো। FOUCAULT, প্রনাউন্সিয়েশন হবে না ফুকো। ফুকো থেকে মিশেল ফুকো, বিখ্যাত থিঙ্কার। এরা সম্বন্ধে পড়বে, ম্যাডনেস নিয়ে লিখেছেন, পাগলামো নিয়ে লিখেছেন, 6 সেমেস্টারের সিলেবাসে আছে। এবার এই যে নামের যে মানে একটা কাঠিন্য, নামগুলোকে ট্রান্সলেট করার মধ্যে যে এক ধরনের মানে কি বলবো মানে কঠিনতা রয়েছে, নিয়ম না থাকলে হবে না। বিখ্যাত ফ্রেঞ্চ থিঙ্কার
GILLESDLUZD কি উচ্চারণ হবে? গিলেস ডেলিউজ। Gilles Deleuze, Gilles Deleuze, ফ্রেঞ্চ প্রোনাউন্সিয়েশন হবে জিল, গিলসটা গাইলসটা ইংলিশে যেমন গাইলস হয়, ফ্রেঞ্চে গাইলস বলে কিছু হয় না, জিল হবে, জিল ডেলুজ। জিল দয়ে জফলে হস্যৌ ল বর্গের জ, জিল ডেলুজ। বুঝতে পারছো? ফলে প্রপার ট্রান্সলেশন শিখতে গেলে নামের উচ্চারণ থেকে বানান বিধি সবই শিখতে হবে। টেকনিক্যাল ট্রান্সলেশন, প্রফেশনাল লেভেল ট্রান্সলেশন খুবই কঠিন একটা কাজ। তোমায় যদি আজকে আমি পেঙ্গুইনে বা আনন্দবাজারে বসিয়ে দিই ট্রান্সলেশনের জন্য, মাথার চুলটা ছেঁড়া ছাড়া আর অন্য কিছু থাকবে না, কারণ এই বেসিক টেকনিক্যাল বিষয়গুলো তোমরা অনেকেই জানো না। এইগুলো জানতে গেলে দীর্ঘদিন ধরে বিষয়গুলোকে চর্চা করতে হবে। এই দেখো ফ্রেঞ্চ প্রোনাউন্সিয়েশন জিল ডেলুজ, এই জন্যই প্রোনাউন্সিয়েশনের ডিকশনারি পাশে লিখে দেয় লোকে কেমন করে প্রোনাউন্সিয়েশন হবে, জিল ডেলুজ, এটা ডিলিউজ নয়, ডেলুজ। এই বিষয়গুলোকে জানার জন্য যে সিস্টেম তাকে বলা হয় স্কোপস থিওরি। এর পরের দিনকে আমরা কালচারাল ট্রান্সলেশন, ট্রান্সলিটারেশন এবং ট্রান্সলেশন মেমোরি পড়িয়ে ট্রান্সলেশন স্টাডিজের অন্যান্য যে হিস্ট্রি, জেন্ডার, অন্যান্য থিওরিগুলো, সোশিওলজি অফ ট্রান্সলেশন, জেন্ডার স্টাডিজ, এথিক্স, এইগুলো একটু দেখবো। এর পরের দিনকে আমাদের দ্বিতীয় ক্লাসে আমরা এগুলো শেষ করব। এই হচ্ছে আমাদের আজকের ক্লাসের মূল যে বিষয় সেগুলো। আমরা মোটামুটি ট্রান্সলেশন স্টাডিজের অনেকটাই ভেতরে ঢুকে গেছি। আমার মোটামুটি ট্রান্সলেশন স্টাডিজে 8টা থেকে 10টা ক্লাস লাগে, আমাদের আজকে 3 নম্বর ক্লাসটা শেষ হয়ে গেল। বেশ, তাহলে মোটামুটি যা যা পড়ালাম ক্লাসের মধ্যে মনে থাকবে, মাথার মধ্যে ঢুকেছে? বলো ঢুকেছে কিনা? হ্যাঁ স্যার। বেশ, তাহলে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি এবং রেকর্ডিংটা অফ করছি। তোমাদের কোনো কিছু বলার থাকলে রেকর্ডিং এর পরে বলতে